আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের এইচএসসি সেকেন্ড ইয়ার একাডেমিক প্রোগ্রেসিভ ব্যাচের আমাদের হচ্ছে 64th লেকচারে। তো আজকে আমাদের যে টপিকগুলো আছে একটা হলো তোমার রেল কলিশন, বাট এটা ওই ফিজিক্সের ওই কলিশন না, সহজ কলিশন আর কি, যে জাস্ট গতিসূত্র রিলেটেড আর কি, নিউটন ল অফ মোশনের। তারপরে হচ্ছে এসটিএফ, টি তম সেকেন্ডের ডিস্টেন্স ট্রাভেল। আর একটা আছে তোমার হলো হালকা একটু আমরা ডিসকাস করবো হচ্ছে ফ্রি ফল। ফ্রি আজকে বেশি দূর যাবো না, আজকে জাস্ট ফ্রি ফলটা শুরু করব। ফ্রি ফলের আইডিয়া দিয়ে দিব যে কিভাবে আমরা অঙ্কগুলো করতেছি, ফর্মুলাগুলো কি, এবং ওইটার এসটিএফ রিলেটেড একটা প্রবলেম আছে যেটা বোর্ড পরীক্ষায় আসে, ওই প্রবলেমটা আমরা সলভ করবো। বেসিক্যালি তুমি বলতে পারো এসটিএতেই শেষ, জাস্ট এসটিএতে একটা ফ্রি ফল প্রবলেম আমরা আছে বলে ওইটা এটার সাথেই দিয়ে দিছি আর কি। এই হলো আমাদের আজকের ক্লাস। তো রেল কলিশনের ক্ষেত্রে আমাদের কাহিনী কি, যে দুইটা রেল মানে দুইটা ট্রেন আছে যেটা একই রেল পথে আছে। তো আলটিমেটলি এটা তারা অপোজিট ডিরেকশন থেকে একজন একজনকে হিট করে যাচ্ছে, অথবা একই ডিরেকশনে থাকছে বাট পিছনেটা স্পিড বেশি সামনেটা স্পিড কম, তাও পিছন থেকে গিয়ে হিট করতে পারে, এরকম একটা সিনারিও, যেটাকে কিভাবে কলিশনটা অ্যাভয়েড করা যায় এটা। আর তারপরে হচ্ছে তোমার আছে কি বলে এসটিএথ, ছোট একটা টপিক, এবং ফাইনালি ফ্রি ফল নিয়ে আমরা একটা জিনিস দেখবো। তো চলো আমরা শুরু করি, দেখি কি আছে। আমরা হোমওয়ার্ক তো বহুদিন করছি। আজকে হচ্ছে তোমার প্রথমত একটু ভালো করে খেয়াল করো, অঙ্কটা আমরা নেক্সট স্লাইডে করবো, বাট থিওরিটা একটু মানে কোয়েশ্চেনটা একটু দেখে নিই আর কি। তো এই কোয়েশ্চেনটার বেসিক কোয়েশ্চেনটা হচ্ছে এটা, যে একটা রেল লাইন আছে, দিস ইজ এ রেল ট্র্যাক, সেম রেল ট্র্যাক। এইখানে একটা ট্রেন আছে যেটা ধরো U1 ভেলোসিটিতে এদিকে যাচ্ছে, এখানে একটা ট্রেন আছে যেটা U2 ভেলোসিটিতে এদিকে আসতেছে, তারা একই ট্রেনের উপর, রেল ট্র্যাকের উপর আছে, এবং তারা এক্স ডিস্টেন্সে থাকা অবস্থায় একজন একজনকে দেখতে পাইছে যে আচ্ছা আমিও যে ট্র্যাকে আছি ও সেম ট্র্যাকে আছে, একটু পরে গিয়ে কলিশন হবে। তখন ও কি করছে, ওকে থামানোর জন্য একটা অ্যাক্সিলারেশন মানে একটা রিটার্ডেশন দিছে, সেই রিটার্ডেশনের মান হচ্ছে F1, আর এটা থামানোর জন্য যে রিটার্ডেশন দিছে সেটা হচ্ছে তোমার F2। তো প্রশ্ন হচ্ছে যে দেখাও যে তোমার হচ্ছে সামহাও কলিশন অ্যাভয়েড করার জন্য, যে সামহাও বা বেয়ারলি কলিশন অ্যাভয়েড করার কন্ডিশন হচ্ছে এটা, সামহাও বা বেয়ারলি কলিশন অ্যাভয়েড করার কন্ডিশন হচ্ছে এটা, আর ইন জেনারেল কলিশন অ্যাভয়েড করার কন্ডিশন হচ্ছে এটা। আমরা এইটা একটু টান টান মুখস্থ রাখবো, এটা আমরা একটু টান টান মুখস্থ রাখবো। তো চলো আমরা একটা অঙ্কটা করে দেখি, তাহলে এমনি মুখস্থ হয়ে যাবে। তো দেখো কি ঘটনা করছে, যে আমাদের এখানে তোমার একটা জিনিস আছে, কি বললাম, যে রেলগাড়ি দুইটা আছে এবং দুইটা হচ্ছে একই ট্র্যাকের উপরে আছে। তো এভাবে চিন্তা করো যে ঘটনা কি, যে এখানে ধরো একটা রেল কার আছে, সেটা হলো আমি সামনের দিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, তার ভেলোসিটি হচ্ছে ছিল U1। আর এখানে ধরো আরেকটা রেল ট্রেন আছে, সেই ট্রেনটা এদিকে যাচ্ছে, তার ভেলোসিটি ধরো তোমার হচ্ছে U2। তো তারা একই লাইন বরাবর আছে। এই মোমেন্টে তাদের মধ্যবর্তী ডিস্টেন্স যখন এক্স, তখন তারা একজন আরেকজনকে দেখতে পাইছে, যে দেখতেছে যে এখন যদি আমি যাই তাহলে হচ্ছে একটা কলিশন হয়ে যাবে, ঠিক আছে, এখন যদি আমি সোজা যাইতে থাকি কলিশন হয়ে যাবে। তখন ও কি করছে, তখন ওরা এটাকে থামানোর জন্য তোমার একটা রিটার্ডেশন ডিসিলারেশন দিছে, F1 মানে ব্রেক করছে, সহজ কথা। ও ব্রেক করছে, ওর ডিসিলারেশন হচ্ছে তোমার F2। তো দুজনই তোমার হচ্ছে ব্রেক করছে, দুজনই ব্রেক করলে তোমার হচ্ছে দুজনের দুইটা ডিসিলারেশন ক্রিয়েট হয়েছে। এখন আমাদেরকে বলা হচ্ছে যে এদেরকে কলিশন অ্যাভয়েড করার জন্য কন্ডিশন কি। তো তুমি চিন্তা করো যে ভাইয়া এই যে তোমার বাম পাশের যে ট্রেনটা ছিল, এই ট্রেনটা ধরো ব্রেক করে 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 সামনে গেছে, সামনে গিয়ে ধরো এরকম একটা ডিস্টেন্স কভার করে, এরকম একটা ডিস্টেন্স কভার করে এটা থেমে গেছে, এখানে এসে তার ফাইনাল ভেলোসিটি 0। এটা যে ডিস্টেন্সটা কভার করছে এই ডিস্টেন্সটা ধরো তোমার হচ্ছে x1। আচ্ছা, আর এই পাশে যেটা ছিল এইটা ধরো তোমার হচ্ছে ব্রেক করছে, ব্রেক করে এইটা তোমার হচ্ছে ধরো এতটুকু ডিস্টেন্স গেছে, এইটা যেটুকু ডিস্টেন্স গেছে ব্রেক করার পরে এই সিনারিওর পরে সেটা হচ্ছে ধরো তোমার x2। তো এইখানে এসে এটাও কি হয়ে গেছে, এটাও থেমে গেছে, এটাও থেমে গেছে। তো আমার ক্ষেত্রে এইটা যে ডিস্টেন্স ট্রাভেল করছে সেটা হচ্ছে x1, এবং এইটা যে ডিস্টেন্স ট্রাভেল করছে সেটা হচ্ছে তোমার x2। তো এই x1 আর x2 যোগফল যদি x থেকে ছোট হয়, মানে এটা যতটুকু গেছে আর এটা যতটুকু আসছে, এদের যোগফল যদি x থেকে ছোট হয় তাহলে কলিশন হবে না। যদি ভাইয়া এইটা যতটুকু গেছে আর তোমার হচ্ছে এইটা যতটুকু আসছে, এই দুটোর যোগফল যদি x এর সমান হয় তাহলে ভাইয়া বেয়ারলি কলিশন অ্যাভয়েড করবে। আর কলিশন তখন হবে যদি তোমার এই দুটোর যোগফল এটা থেকেও কি হয়, বড় হয়। তাহলে কলিশন হওয়ার কন্ডিশন কি, আমরা কিন্তু কলিশন চাচ্ছি না। কলিশন যদি আমাদের হইতে হয় তাহলে কন্ডিশন হবে আমাদের কি, এই x1 প্লাস x2 এটার মান হইতে হবে গ্রেটার দ্যান x, এরকম হইলে কলিশন হয়ে যাবে। কারণ ভাইয়া
এই ক্ষেত্রে প্রথম ট্রেন যতটুকু গেছে আর সেকেন্ড ট্রেন যতটুকু গেছে, এই দুটার পার্থক্য মানে যোগফলটা কি, আমাদের এদের মধ্যবর্তী যে দূরত্ব ছিল এর থেকে বেশি হয়ে গেছে। মানে এটা মনে করো যতদূর গেছে, এটা যতদূর গেছে একজন আরেকজনের ভিতরে ঢুকে যাবে, তাহলে কলিশন হচ্ছে আর কি। আচ্ছা, তাহলে কলিশন অ্যাভয়েড করার কন্ডিশন কি? কলিশন অ্যাভয়েড আর বেয়ারলি অ্যাভয়েড এর কন্ডিশনটা কি? বেয়ারলি অ্যাভয়েড কন্ডিশন কি হবে? আমরা কিন্তু কলিশন চাচ্ছি না, আমরা চাইছি অ্যাভয়েড করতে। তো দেখো, এই ট্রেনটা যতটুকু গেছে আর এই ট্রেনটা যতটুকু আসছে, এদের যোগফলটা যদি এক্স এর থেকে কি হয়, ছোট হয়, তাহলে কলিশনটা তোমার অ্যাভয়েড করা যাবে। তাহলে x1 প্লাস x2 যোগফলটা লেস দ্যান এক্স হইতে হবে। ইকুয়াল টু এক্স হইলে এইটা হলো তোমার বেয়ারলি অ্যাভয়েডের কন্ডিশন। যে ভাইয়া দেখেন, এই প্রথম ট্রেন যতটুকু গেছে আর দ্বিতীয় ট্রেন যতটুকু আসছে, এদের যোগফল যদি এক্স থেকে ছোট হয় তাহলে কোনো সমস্যা নেই। আর এইটা আর এটার যোগফল যদি এক্স এর সমান হয়, তাহলে দুইটা ট্রেন একজন একজনের মুখে এসে থেমে গেছে। তার মানে কি, বেয়ারলি অ্যাভয়েড, কলিশনটা অ্যাভয়েড করছে। আর বড় হলে কলিশন অলরেডি হয়েছে। তো আমাদের টার্গেট হলো এই কন্ডিশনটার উপর বেস করে আমাদেরকে আসলে এই জিনিসটা প্রুফ করতে হবে। কিভাবে? দেখো ভাইয়া, ফার্স্ট ট্রেন এটা 1 নাম্বার ট্রেন, এটা মনে করো আমাদের 2 নাম্বার ট্রেন। সো ট্রেন 1 এটার জন্য তুমি কি লিখতে পারো? লিখতে পারো ভাই, দেখেন এটার ফাইনাল ভেলোসিটি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস হবে এটা, কারণ রিটার্ডেশন, টু f1 x1। তো ফাইনাল ভেলোসিটি এখানে 0, u1 স্কোয়ার টু f1 x1 এটা আসে। তাহলে এখান থেকে x1 এর মান আসে হচ্ছে u1 স্কোয়ার বাই 2f1। জাস্ট সিম্পলি সাইড চেঞ্জ করলেই কিন্তু হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা x1 এর মান পেয়ে গেলাম, যে প্রথম ট্রেন কতটুকু যাচ্ছে সেটার মানটা আমরা পেয়ে গেলাম x1। আবার সেকেন্ড ট্রেনের জন্য, ট্রেন 2 এর জন্য তুমি বলতে পারো এখানেও ভাই সেম ফর্মুলা, জাস্ট v1 এর জায়গায় v2 হবে। এটা হচ্ছে u2 স্কোয়ার মাইনাস 2 f2 x2, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2 এস অ্যাপ্লাই করছি। তাহলে ভাই এটা 0, এখানে আসতেছে u2 স্কোয়ার মাইনাস 2 f2 x2। তাহলে এখান থেকে তোমার x2 এর মান আসবে সিম্পলি u2 স্কোয়ার ডিভাইডেড বাই 2f2। তাহলে x1 এবং x2 এর মানটা কিন্তু আমরা পেয়ে গেছি, এবং এখানে f কিন্তু রিটার্ডেশন, সো f এর মানটা পজিটিভ, তাই সামনে আমরা কি দিছি, মাইনাস চিহ্ন দিছি, যেন আমাদের এই পজিটিভ নেগেটিভের ঝামেলা না হয়। তাহলে এই মান দুইটা আমরা যদি এখানে বসাই দিই, দেখো তো কি আসে, এটা আসে u1 স্কোয়ার বাই 2f1 প্লাস এখানে কি আসে u2 স্কোয়ার বাই 2f2, এটা আসতেছে লেস দ্যান ইকুয়াল টু x। আর এখানে কি হবে বলো, এখানে আসে u1 স্কোয়ার বাই 2f1 প্লাস u2 স্কোয়ার বাই 2f2, এটা আসতেছে ইকুয়াল টু x। একই জিনিস, জাস্ট এখানে লেস দ্যান আছে আর ওখানে কি ইকুয়াল টু আছে, এখানে লেস দ্যান ইকুয়াল টু আছে। তুমি যদি এটাকে এলসিএম করো তাহলে কি হবে, 2f1 f2 u1 স্কোয়ার f2 প্লাস u2 স্কোয়ার f1 লেস দ্যান ইকুয়াল টু x। এখানে এলসিএম করলে কি হবে, এখানে এলসিএম করলে আসবে 2f1 f2 u1 স্কোয়ার f2 প্লাস u2 স্কোয়ার f1 ইকুয়াল টু কি আসবে, x আসবে। তাহলে তুমি যদি এখান থেকে এটাকে ওপাশে গুণ করে দাও, দেখো তোমার প্রুফ হয়ে যাচ্ছে u1 স্কোয়ার f2 প্লাস u2 স্কোয়ার f1 লেস দ্যান ইকুয়াল টু 2f1 f2 x। এইটা হচ্ছে আমাদের কন্ডিশন, এটা হচ্ছে তোমার কি কলিশন অ্যাভয়েড করার ওভারঅল কন্ডিশন। আর যদি তোমাকে জিজ্ঞেস করতো বেয়ারলি অ্যাভয়েড করার কন্ডিশন কি, এটা পাশে গুণ করে দিলে কি আসতো, u1 স্কোয়ার f2 প্লাস u2 স্কোয়ার f1 ইকুয়াল টু 2f1 f2 x। আচ্ছা, এখানে যেহেতু ইনইকুয়ালিটি আছে এবং আমরা এখানে তোমার হচ্ছে f1 f2 পজিটিভ রাখছি, সো গুণ করলে ইনইকুয়ালিটি ডিরেকশনও কিন্তু চেঞ্জ হচ্ছে না। সো দ্যাট ইজ দ্য থিং, দ্যাট ইজ দ্য কন্ডিশন। খুবই সিম্পল, যে ভাইয়া দেখেন এই যে u1 স্কোয়ার f2 u2 স্কোয়ার f1, যে ভেলোসিটিটা নিবা তার সাথে অন্যটার অ্যাক্সেলারেশন গুণ, যে ভেলোসিটি নিবা অন্যটার ডিসেলারেশনটা গুণ আর কি, লেস দ্যান ইকুয়াল টু 2f1 f2 x। এটা হলো তোমার অ্যাভয়েড করার কন্ডিশন। আর বেয়ারলি যদি বলো তাহলে কি, ইকুয়াল টু যদি হয় সেটা হচ্ছে তোমার বেয়ারলি অ্যাভয়েড করলো, মানে একটুর জন্য বেঁচে গেছে আর কি, এটা হচ্ছে আমার ইকুয়াল টুটা আমাদের চলে আসবে। এই হলো আমাদের ঘটনা। দেখো তো তোমরা সবাই এটা বুঝতে পারছো কিনা, আমাকে একটু টিচার ইনবক্সে জানো, সবার কাছে এটা ক্লিয়ার কিনা দেখে আমাকে জানো। কিন্তু সহজ ম্যাথ, হ্যাঁ সহজ ম্যাথ, জাস্ট হচ্ছে ভাইয়া এই যে x1 আর x2 লেস দ্যান ইকুয়াল টু x, এটা হলো আমাদের কন্ডিশন, আর ইকুয়াল টু হলে বেয়ারলি, এটাই হলো আমাদের জিনিস, আর কিচ্ছু না। ঠিক আছে, খুবই সহজ একটা জিনিস। তাহলে দেখো এটা কিন্তু ছবি থেকেও ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, তারপরে আমরা জাস্ট অঙ্ক করছি, খুবই সিম্পল। তাহলে চলো আমরা এখানে একটা প্রবলেম সলভ করে ফেলি। দেখো আমাদেরকে বলা হয়েছে, ভেরি গুড, যে একটা চিত্রা এক্সপ্রেস নামে একটা ট্রেন আছে এবং সুন্দরবন এক্সপ্রেস নামে একটা ট্রেন আছে, দে আর ট্রাভেলিং অপোজিট ডিরেকশন। দেখো খেয়াল রাখবো যে অপোজিটে যাচ্ছে নাকি একই দিকে যাচ্ছে, এটা একটু দেখবো আমরা, কারণ একই দিকের একটা কেস আমরা একটু পরে করবো। যে দেখো
সেম লাইন। এখন বলছে যে তারা 10 কিলোমিটার দূরে কিসের মান দেওয়া আছে, এক্স এর মান, কত কিলোমিটার দূরে এরা একজন আরেকজনকে দেখতে পাইছে। চিত্রা এক্সপ্রেস ওয়াজ ট্রাভেলিং অ্যাট 50 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড সুন্দরবন এক্সপ্রেস ওয়াজ ট্রাভেলিং অ্যাট 40 কিলোমিটার পার আওয়ার। তাহলে বলছে যে চিত্রা এক্সপ্রেসের ডিসিলারেশনের মান যদি তোমার 250 কিলোমিটার পার আওয়ার স্কোয়ার হয়, তাহলে সেই ক্ষেত্রে হাউ মাচ ডিসিলারেশন সুন্দরবন এক্সপ্রেস নিডস টু ক্রিয়েট টু অ্যাভয়েড কলিশন, কি কলিশন অ্যাভয়েড করার জন্য কতটুকু তার হচ্ছে ডিসিলারেশন দরকার। তো আমরা কন্ডিশন কি পড়ছি, এটা কিন্তু তুমি আগের মতো করে অঙ্কটা করবো যদি পরীক্ষা এরকম নাম্বার দিয়ে তোমার আসে। বাট আমরা যেটুকু পড়ছি, আমরা যদি তোমার বলি যে u1 স্কোয়ার f2 u2 স্কোয়ার f1 লেস দেন ইকুয়াল টু 2 f1 f2 x। সো আমাদের টার্গেট হচ্ছে এই যে f2 এর মানটা কত, টার্গেট হচ্ছে যে f2 এর মানটা আমাদের কত এটা বের করতে হবে। তো মানগুলো এখানে বসায় দাও। u1 স্কোয়ার হচ্ছে 50 স্কোয়ার f2, এটা হলো 40 স্কোয়ার f1 লেস দ্যান ইকুয়াল টু 2 f1 এর মান 250। ও এই f1 এর মান 250 বাই দ্য ওয়ে, f1 এর মান কত এখানে 250, 250 লেস দ্যান ইকুয়াল টু 2 f1 হচ্ছে 250, f2 এর মানটা আমরা জানি না, আর x এর মান হচ্ছে 10 কিলোমিটার, 10 কিলোমিটার। তাহলে দেখো কত আসতেছে এখানে 2500 f2 আর 40 স্কোয়ার ইন্টু 250, 40,000, বিশাল নাম্বার। 40,000 না, 4 লাখ, ওকে 4 লাখ লেস দেন ইকুয়াল টু এখানে আসে 2 ইন্টু 250 ইন্টু 10, 5,000 f2। তো দেখো কি হচ্ছে এখানে, আমি দেখতে পারতেছি ভাই এখানে আছে 2500 f2 আর এখানে আছে 5,000 f2। তাহলে তুমি যদি ক্যান্সেল আউট করো, তাহলে এটা ক্যান্সেল আউট করলে এখানে 2500 f2 থাকে। তাহলে এখান থেকে আমি পাচ্ছি কত, যে ভাইয়া 4 লাখ লেস দেন ইকুয়াল টু 2500 f2। উল্টা করে লিখলে 2500 f2 গ্রেটার দেন ইকুয়াল টু 4 লাখ, মানে উল্টাই লিখছি, ঠিক আছে। f2টাকে নিয়ে আসছি, এখন আমরা কি করব, এই 2500 দিয়ে ডিভাইড করে দিব, যে ভাই f2 এর মান গ্রেটার দেন ইকুয়াল টু 4 লাখ বাই 2500। দেখো কত আছে, 4 লাখ বাই 2500, 160। তাহলে f2 এর মান শুড বি গ্রেটার দেন ইকুয়াল টু 160 কিলোমিটার পার আওয়ার স্কোয়ার। তার মানে তুমি চিন্তা করো যে ভাইয়া 160 কিলোমিটার পার আওয়ার স্কোয়ার বা তার থেকে বেশি হইতে হবে, তার থেকে বেশি হইতে হবে। মানে কি, মানে তুমি বলতে পারো যে ভাইয়া সেকেন্ড ট্রেনটাকে মিনিমাম যেটা, এটা হইতে হবে তোমার 160 কিলোমিটার পার আওয়ার। 160 কিলোমিটার পার আওয়ার করলে ও বেয়ারলি 160 কিলোমিটার পার আওয়ার স্কোয়ার করলে সে বেয়ারলি হচ্ছে কলিশনটা অ্যাভয়েড করতে পারবে। এর থেকে বেশি করলে তো আরো ইজিলি করতে পারবে, বাট 160 মিনিমাম তাকে করতে হবে, 160 বা তার থেকে বেশি। তাহলে মানে কি 160টা হচ্ছে মিনিমাম, বা তার থেকে বেশি করলেও কোনো সমস্যা নেই, তার থেকে কম করলে তখন কলিশনটা হয়ে যাবে। দ্যাটস ইট। তো এখানে দেখো এই ফর্মুলার মধ্যে মান, এটা কিন্তু এমসিকিউতে আসে অঙ্কগুলা। তোমাদেরকে একটা অঙ্ক দেখি আমরা এখানে, দেখো কি আছে। 2 trains are moving in the opposite direction on the same railway, speed 40 এবং 60 কিলোমিটার পার মিটার পার সেকেন্ড, আর কি মিটার পার সেকেন্ড পার আওয়ার না। at a distance of 1300 মিটার x, the same amount of deceleration was applied for both engines, মানে f1 f2 f দুইটাই হচ্ছে সেম অ্যামাউন্ট অফ ডিসেলারেশন তারা অ্যাপ্লাই করছে। ফাইন্ড দ্য মিনিমাম ভ্যালু অফ দ্য ডিসেলারেশন। তাহলে যে আমাদের যে দুইটা তোমার সেম, এটার যে মিনিমাম ভ্যালুটা আছে এটা আমাদেরকে বের করতে হবে, সো দ্যাট কলিশন ক্যান বি অ্যাভয়েডেড। একই অঙ্ক। প্রথমত এটা আগে থেকে বাদ দিয়ে দিবা। কেন বাদ দিয়ে দিবা, কারণ ভাই এখানে মাইনাস আছে, ডিসেলারেশনের মানটা পজিটিভ হবে যদি দুইটা ডিসেলারেশন হয়। সো আলটিমেটলি এটা বাদ, এই চারটার মধ্যে কোনো একটা আছে, বাট তাতে তোমার খুব একটা লাভ হচ্ছে না। সো আমরা চলো অঙ্ক করি। দেখো কন্ডিশন কি ছিল, u1 স্কোয়ার f2, তারপরে কি u2 স্কোয়ার f1 লেস দ্যান ইকুয়াল টু 2 f1 f2 x। একটা ছিল কি 40 আর একটা 60, তাহলে 40 স্কোয়ার f প্লাস 60 স্কোয়ার f, 60 স্কোয়ার f লেস দ্যান ইকুয়াল টু 2 f ইন্টু 1300। তো তোমরা এখান থেকে একটা f কমন নিতে পারো, তাহলে থাকে 40 স্কোয়ার প্লাস 60 স্কোয়ার
লেস দ্যান ইকুয়াল টু 2600 এফ স্কোয়ার, 2600 এফ স্কোয়ার, এটা লেখা যায়। তো দুই পাশ থেকে একটা এফ ক্যান্সেল আউট করা যায়। তাহলে দেখো রেজাল্টটাতে যেটা আসতেছে 40 স্কোয়ার প্লাস 60 স্কোয়ার ডিভাইড বাই 2600 লেস দ্যান ইকুয়াল টু এফ। তাহলে কত আসছে বলো? 2 লেস দ্যান ইকুয়াল টু এফ, বা তুমি লিখতে পারো এফ এর মান গ্রেটার দ্যান ইকুয়াল টু 2। তাহলে এফ এর মান 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, বা তার থেকে কি হইতে হবে? বেশি হতে হবে। তার মানে এফ এর মিনিমাম ভ্যালুটা কত? এর মিনিমামটা হবে 2। তার থেকে বেশি হলে সমস্যা নেই, তার থেকে কম হইলে তোমার সমস্যা, কলিশন হয়ে যাবে। তো মাথায় রাখতে হবে এখানে মিনিমামটা চাইছে তোমার কাছে, তো মিনিমামটাই বের করতে হবে আর কি। বা 2 এর বেশি হলে তো কত বেশি তার তো কোনো সীমা নেই, যে ভাই 2 মিনিমাম হলে ট্রেন থেমে যাবে, 2 এর থেকে বেশি হলে যা ইচ্ছা তাই হতে পারে, তার ট্রেন আগে থেমে যাবে আর কি। তাহলে দেখো তুমি বললা যে ভাই এখানে আমাদের দেখো সিমিলার একটা অঙ্ক আছে, কুইজে থাকার কথা, তো কুইজ যেহেতু আমরা দিচ্ছি না। দেখো 2 ট্রেনস আর মুভিং টুয়ার্ডস ইচ আদার অ্যাট দ্য সেম ভেলোসিটি u1 সমান u2, এবং সেটা 60 মিটার পার সেকেন্ড, সেটা হচ্ছে তোমার 60 in the opposite direction on the same railway track। এরা 1200 মিটার দূরে থাকা অবস্থায় একজন আরেকজনকে দেখতে পাইছে। দ্য ম্যাক্সিমাম ডিসেলারেশন, এটা ম্যাক্সিমাম, এটা মিনিমাম হবে, প্রশ্নটা একটু ভুল আছে। মিনিমাম ডিসেলারেশন ভ্যালু সো দ্যাট দ্য ক্যালকুলেশন ক্যান বি অ্যাভয়েডেড, মিনিমামের মানটা কত? তো এই ক্ষেত্রে যেহেতু প্রশ্ন স্পেসিফাই করা নেই, আমরা এটা থেকে ধরে নিব যে হচ্ছে বেসিক্যালি ওরা সেম স্পিডে যাচ্ছিল, ওরা দুইজনই সেম ডিসেলারেশন দিছে, এবং এই সেম ডিসেলারেশনে যেহেতু একটা মান বের করতে বলছে, মানে আমরা ধরে নিচ্ছি যে সেম ডিসেলারেশন তাহলে সেম, এবং সেই ক্ষেত্রে দুইটা ডিসেলারেশনটা কি হবে? ডিসেলারেশনের তোমার হচ্ছে মিনিমাম ভ্যালুটা কত, দুইজনই কত মিনিমাম ডিসেলারেশন দিলে এই জিনিসটা কি হবে তোমার হচ্ছে অ্যাভয়েড করা যাবে। তো তুমি বললা যে ভাই একই কন্ডিশন, যে ভাই u1 স্কোয়ার f2 u2 স্কোয়ার f1 লেস দ্যান ইকুয়াল টু 2 f1 f2x, দ্যাট ইজ দ্য কন্ডিশন। তো u1 u2 দুইটার মানে কত? 60। তাহলে 60 স্কোয়ার f, 60 স্কোয়ার f লেস দ্যান ইকুয়াল টু 2 f ইন্টু 1200। তাহলে এখান থেকে একটা f কমন নেওয়া যায়, কমন নিলে আসে 60 স্কোয়ার প্লাস 60 স্কোয়ার লেস দ্যান ইকুয়াল টু 2400 f স্কোয়ার, এটা আসে। তো এখান থেকে একটা এফ এর সাথে একটা এফ কাটাকাটি যায়, তাহলে এই ক্ষেত্রে লিখতে পারো 60 স্কোয়ার প্লাস 60 স্কোয়ার বাই 2400 লেস দ্যান ইকুয়াল টু এফ। কত আসে বলো? 3 লেস দ্যান ইকুয়াল টু এফ, 3। তাহলে এফ এর মান শুড বি গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এফ এর মিনিমাম ভ্যালু কত? ভাই 3 বা তার বেশি হইতে হবে, তার মানে মিনিমাম 3 হইতে হবে, তার থেকে বেশি হলেও সমস্যা নাই। সো মিনিমাম ভ্যালু কত? তুমি এখানে যে মানটা পাচ্ছ এটা হচ্ছে তোমার 3, তাহলে এখানে বি নাম্বারটা কি হবে? বি নাম্বারটা হবে কারেক্ট আনসার। তো আই গেস তোমরা এই ম্যাথটার আইডিয়াটা বুঝতে পারছো যে এই ম্যাথগুলোতে আমরা কি করতেছি, একই জিনিস, কোনো কঠিন কিছু নাই। এই জিনিসটা কিভাবে করতে হয়, তুমি যদি ধীরে ধীরে ভেঙে ভেঙে করতে চাও ভেঙে ভেঙে করতে পারো, এটা রিটার্নের জন্য। আর এমসিকিউর জন্য আমরা হচ্ছে ডিরেক্টলি এই সূত্রের মধ্যে মান বসাই দিব, ঠিক আছে? এই সূত্রটার জন্য আমরা মনে রাখতে বলছি, যেটা কিন্তু অ্যাডমিশনে অনেক সময় বোর্ডেও দেখতেছি যে আমাদের কি আসে, এমসিকিউতে আসে। সো এমসিকিউর জন্য তো আমার তো ভেঙে ভেঙে করার সময় নেই, সূত্রের মধ্যে মান বসাই দিব। নেক্সট নেক্সট দেখো আমাদের সেম অঙ্কটাই বাট একটু ডিফারেন্ট, মানে সিমিলার অঙ্ক বাট এটা একটু ডিফারেন্ট অঙ্ক, একটু ঝামেলা বেশি। যদি ভেলোসিটি সেম ডিরেকশনে থাকে তাহলে সেই ক্ষেত্রে কি হবে? সো এখানে কি ঘটনা একই, দেখো আমি আবার ছবিটা তোমাদের হচ্ছে এক্সপ্লেন করি। একই রেল ট্র্যাক আছে, একই রেল ট্র্যাকে এই ট্রেনটা আছে সামনে আর এই ট্রেনটা আছে পিছনে, এবং তারা একই দিকে যাচ্ছে। সো নর্মালি যদি দুইটা সেম ভেলোসিটি হইতো বা কোনো বা এটার ভেলোসিটি বেশি হইতো তাহলে কোনো সমস্যা ছিল না। আর প্রশ্নে বলা আছে কি, পিছনে যে ট্রেনটা আছে এই পিছনের ট্রেনের ভেলোসিটিটা বেশি, পিছনের ট্রেনের ভেলোসিটিটা কি বেশি, মানে এই u1টা বড় আর u2টা কি ছোট, এটা হলো ছোট। তাহলে তোমার এটা যখন এক্স ডিস্টেন্সে আছে তখন তারা রিয়েলাইজ করছে যে পিছনের ভেলোসিটি বেশি, সামনের ভেলোসিটিটা হচ্ছে কম, তাহলে গিয়ে পিছনেরটা গিয়ে ধাক্কা দিবে। তাহলে এখন এটার কাজ কি? এই ট্রেন তখন ভাবতেছে আমাকে তো থামাইতে হবে, তাহলে ও এইখানে ব্রেক করছে, তার মানে ডিসেলারেশন করতেছে। আর ও ভাবতেছে আমার স্পিড বাড়াইতে হবে, তাহলে ও এইখানে অ্যাক্সিলারেশন করছে।
এটা খেয়াল রাখতে হবে। সেখানে দুই জিনিস করে যে ভাই ও চাচ্ছে আমি থেমে যেতে চাই, কারণ আমার তো নইলে ধাক্কা লাগবে, সো ও থামানোর জন্য ব্রেক করছে, তো ব্রেকের জন্য ডিসিলারেশন ক্রিয়েট হচ্ছে। আর ও ভাবতেছে আমার তো স্পিড বাড়ালে ভালো, ও হচ্ছে স্পিড বাড়ানোর জন্য অ্যাক্সিলারেশন করছে। দুজনেই যদি তোমার হচ্ছে অ্যাক্সিলারেশন বা দুজনেই করতেছে না, কিন্তু একজন ডিসিলারেশন আরেকজন অ্যাক্সিলারেশন করতেছে। তো বলা হয়েছে যে দেখাও যে সামহাও কলিশন অ্যাভয়েড করা যাবে যদি দিস ইজ ট্রু হয়। কলিশন ক্যান সামহাও বি অ্যাভয়েডেড, যে বা তোমার হচ্ছে তুমি বলতে পারো যে বেয়ারলি অ্যাভয়েড করার কন্ডিশন হচ্ছে এটা, তোমাকে দেখাতে বলছে। তো এটা একটু আমরা হচ্ছে ছবি আঁকা একাই করি। দেখো ঘটনা প্রায় সিমিলার। যে ভাই দেখেন কি ঘটনা ঘটছে, এখানে আপনার একটা ট্রেন আছে, এই ট্রেনটা ভেলোসিটি u1, এখান থেকে এক্স পরিমাণ দূরে আরো একটা ট্রেন আছে, এর ভেলোসিটি কি u2। তারা যখন এক্স পরিমাণ ডিস্টেন্স দূরে আছে তখন একজন আরেকজনকে দেখতে পাইছে, এক্স ডিস্টেন্স দূরে একজন আরেকজনকে দেখতে পাইছে, x1 না, এক্স ডিস্টেন্স দূরে একজন আরেকজনকে দেখতে পাইছে। দেখতে পাইলে তখন তারা কি করবে, তখন এ হচ্ছে ব্রেক করছে, মানে এ হচ্ছে ডিসিলারেট করছে, আর ও হচ্ছে অ্যাক্সিলারেট করছে, মানে ওর ভেলোসিটি অ্যাক্সিলারেশনের দিক এইদিকে আর ওর অ্যাক্সিলারেশনের দিক এইদিকে। একটু খেয়াল রাখো ডিরেকশনটা উল্টা, কারণ ও যেহেতু ওর গতিপথের সাথে ব্রেক করছে, ওর গতিপথ যেদিকে, ওর ডিরেকশন যেদিকে, ওর ভেলোসিটি যেদিকে, তার উল্টা দিকে অ্যাক্সিলারেট করতেছে, মানে ডিসিলারেট করতেছে আসলে। আর ও অ্যাক্সিলারেট করতেছে, মানে ওর ভেলোসিটি যেদিকে ওই দিকেই তোমার সে একটা অ্যাক্সিলারেশন ক্রিয়েট করছে। এই মোমেন্টে কি হবে, মানে অ্যাক্সিলারেশন দুইটা অপোজিট ডিরেকশনে, ঠিক আছে। এই মোমেন্টে মনে করো যে এরা বেয়ারলি অ্যাভয়েড করবে কিভাবে, চিন্তা করো যে ভাই পিছনের ট্রেনটা ধরো সামহাও সামনের ট্রেনের কাছে পৌঁছায় গেছে, পিছনের ট্রেনটা সামহাও, এটা মনে করো এ আর এটা মনে করো বি, এই এ আর বি দুইজন একই জায়গায় পৌঁছায় গেছে ধরো কোনো না কোনো টাইমে। তার মানে ভাই এইটা হলো কলিশন করার ঠিক আগের মুভমেন্ট। এই মুভমেন্টে এসে তোমার কলিশন অ্যাভয়েড করার জন্য কি কি কন্ডিশন হতে পারে। এক নম্বর কন্ডিশন দেখো, প্রথম আমাদের ইম্পর্টেন্ট কন্ডিশন হচ্ছে এটা যে ভাই এইটার একটা ভেলোসিটি আছে দ্যাট ইজ v1 আর এটার একটা ভেলোসিটি আছে দ্যাট ইজ v2। তো যদি পিছনেরটার ভেলোসিটি বেশি হয় সামনেরটা কম হয় তাহলে ভাই কলিশন করে যাবে। তাহলে কলিশন হওয়ার কন্ডিশন কি এই ক্ষেত্রে, কলিশন হওয়ার কন্ডিশন হইল প্রথম কথায় যে গেছে এক জায়গায় v1 যদি বড় হয়, মানে পিছনেরটার ভেলোসিটি স্টিল যদি বেশি থাকে তাহলে ভাই কলিশন হয়ে যাবে। অ্যাভয়েড করার কন্ডিশন কি, অ্যাভয়েড করার কন্ডিশন হচ্ছে দেখো পিছনেরটার ভেলোসিটি কম সামনেরটা বেশি, অথবা দুইজনের ভেলোসিটি সমান। এই সমানটা হলো আমাদের বেয়ারলি অ্যাভয়েড করার কন্ডিশন। বেয়ারলি অ্যাভয়েড করার কন্ডিশন কেন বলতো, যদি তুমি বলো যে এদের ভেলোসিটি সমান তাহলে কি হবে, এই মোমেন্টে যদি এদের ভেলোসিটি সমান হয় বা রিলেটিভ ভেলোসিটি 0 হয়, এটা আমরা গতদিন যেরকম একটা অঙ্ক করছিলাম যে একজন একজনের কাছে পৌঁছায় গেছে, এই ক্ষেত্রে যদি ওর ভেলোসিটি এর ভেলোসিটি সমান হয়, যেহেতু এটা ডিসিলারেট করতেছে, এর পরবর্তী মোমেন্টে এর ভেলোসিটি কমে যাবে, এর পরবর্তী মোমেন্টে এর ভেলোসিটি বেড়ে যাবে, সো দে উইল জাস্ট, মানে প্রথমটা সামনেটা অলরেডি ইজিলি পার হয়ে যাবে। এইটার ভেলোসিটি যদি কম হয় তাহলে কোনো সমস্যা নাই, ঠিক আছে। কিন্তু এইটার ভেলোসিটি যদি বেশি হয়, এটা যদি কম হয়, তাহলে ভাই এটা একজন আরেকজনকে কি করবে, একজন আরেকজনকে ধাক্কা দিয়ে দেবে। দ্যাট ইজ দ্য কন্ডিশন। তাহলে আমাদের মেইন আইডিয়াটা হচ্ছে এটা, আমরা বেয়ারলি অ্যাভয়েড করতে চাচ্ছি। তো বেয়ারলি অ্যাভয়েড করার জন্য আমাদের কন্ডিশন বের করতে বসে অঙ্কের মধ্যে। সো বেয়ারলি অ্যাভয়েড করার কন্ডিশন হচ্ছে যে মোমেন্টে কলিশনটা হতে গেছিল ওই মোমেন্টে যদি ওদের রিলেটিভ ভেলোসিটি 0 হয়, মানে এইটার ভেলোসিটি এবং এটার ভেলোসিটি যদি সমান হয়, দ্যাট মিনস এইটা এর পরবর্তী মোমেন্টে কমে যাবে ভেলোসিটি, ওর বেড়ে যাবে, যেহেতু এটা ডিসিলারেট করে এটা অ্যাক্সিলারেট করে, সো প্যারা নেই। এটা হচ্ছে বেয়ারলি, একটুর জন্য বেঁচে গেছে আর কি। তো একটুর জন্য যে বেঁচে গেল তার জন্য একটা কন্ডিশন আমরা পাইলাম যে ভেলোসিটি দুটো সেম হইতে হবে। আরেকটা কন্ডিশন হচ্ছে দেখো শুধু তাই হলে হবে না, তোমরা অনেকে অলরেডি চিন্তা করতেছো ভাইয়া কেন এক্স এর ক্ষেত্রে কোনো কন্ডিশন আছে কিনা। প্রথম ট্রেনটা যতটুকু গেছে আর সেকেন্ড ট্রেনটা যতটুকু গেছে দুইটা একই পজিশনে কখন পৌঁছাবে, যখন x1 আর x2 এর বিয়োগফল x এর সমান হবে। যে x1 আর x2 এর বিয়োগফলটা যখন x এর সমান হবে, যে x1 থেকে x2 বাদ দিলে যখন x পাওয়া যাচ্ছে, এটা আরেকটা কন্ডিশন। যে দেখো এক নাম্বার কথা হলো কি x1 মাইনাস x2 সমান হচ্ছে x, দিস ইজ ওয়ান কন্ডিশন। আর আরেকটা কন্ডিশন আমরা পাইলাম হচ্ছে ভেলোসিটি রিলেটিভ ভেলোসিটি দুইটা সমান হবে।
দিজ আর দ্য টু কন্ডিশনস দ্যাট ইউ আর থিঙ্কিং অ্যাবাউট। ওকে, তাহলে তুমি এখন চিন্তা করতে পারো ভাই দেখেন এইটা কিন্তু ডিসিলারেট করতেছিল পিছনেরটা, আর সামনেরটা কি অ্যাক্সিলারেট করতেছিল, এটা তোমাকে মাথায় রাখতে হবে। তো দুই জায়গায় দুই রকম ফর্মুলা বসাইতে হবে। যে ভাই দেখেন এইটার ভেলোসিটি বের করার সূত্র কি, v1 বের করার সূত্র কি, u মাইনাস এটি, মনে করো টি সময় পরে এখানে আসছে, ওকে, u মাইনাস এটি। আর এই ক্ষেত্রে কি হবে, u প্লাস এটি। এইটা হলো আমাদের পার্থক্য, যে ভাইয়া এইখানে দেখেন ডিসিলারেট করতেছে তাহলে এখানে মাইনাস চিহ্ন হবে, এখানে ভাই অ্যাক্সিলারেট করতেছে তাহলে এখানে কি হবে, প্লাস চিহ্ন হবে। এটা খেয়াল রাখবা, দুই জায়গায় কিন্তু দুই রকম। তো তুমি তাহলে এখান থেকে পাবা u1 মাইনাস u2, এটার মান আসছে f1 প্লাস f2 টু টি। তো এখান থেকে তুমি পাবা টি এর মানটা u1 মাইনাস u2 f1 প্লাস f2। তাহলে এখান থেকে টাইমের মানটা আমরা বের করে ফেললাম যে কত টাইম পরে দুইজন এর ভেলোসিটি সেম পজিশনে যাচ্ছে, ওই টাইমে তোমার ডিস্টেন্সের কন্ডিশনটা এটা হইতে হবে। তো তুমি এখন যদি বলো ভাইয়া x1 এর ক্ষেত্রে কিন্তু আবারও দেখেন ডিসিলারেট করতেছে এবং এটা কি অ্যাক্সিলারেট করতেছে, তাহলে x1 এর মানটা দেখেন আপনি এরকম লিখতে পারেন ut মাইনাস হাফ এটি স্কোয়ার, যেহেতু এটা ডিসিলারেট করতেছে। আর সেকেন্ডটার জন্য আপনাকে লিখতে হবে ut প্লাস হাফ এটি স্কোয়ার, কারণ এটা অ্যাক্সিলারেট করতেছে। এটা ইকুয়াল টু কি আসে, এটা ইকুয়াল টু x আসে। দ্যাটস ইট। যে ভাইয়া এইটার ফর্মুলা কিন্তু আপনার সহজ, জাস্ট এখানে ডিসিলারেট করতেছে বলে মাইনাস, আর এখানে অ্যাক্সিলারেট করতেছে বলে প্লাস বসাইছে, আর মাঝখানে সূত্রের মাইনাস তো আছে, মানে ইকুয়েশনের মাইনাস তো আছে। তাহলে টি দুই জায়গায় আছে, তাহলে তুমি এদের থেকে টি কমন নিলে আসবে u1 মাইনাস u2 ইন্টু টি। আবার খেয়াল করো হাফ টি স্কোয়ার দুই জায়গায় আছে এবং দুইটা চিহ্ন এখন মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস হাফ টি স্কোয়ার কমন নিলে হবে f1 প্লাস f2 ইকুয়াল টু x। খেয়াল করো কি হয়েছে, এইটা হলো u1 টি, এটা মাইনাস u2 টি, বিয়োগ করলে u1 মাইনাস u2 টি, মাইনাস হাফ টি স্কোয়ার কমন নিলে f1 প্লাস f2 আসতেছে। তাহলে এই যে টাইমের মানটা আমরা যদি হচ্ছে এখানে বসাই দিই, বসাই দিলে কি হবে, এটা আসবে। আর এইখানে দেখো টাইমের মানটা বসাও, একটু ক্যালকুলেশন বিশ্রী দেখতে, বাট খুব একটা বিশ্রী না। দেখো কি করছি, কিচ্ছু করে নাই। এই যে টাইমের মানটা ছিল আমার এখানে, এই টাইমের মানটা একবার এখানে বসাই দিছি, এখানে স্কোয়ার করে বসাই দিছি। সো তাহলে দেখো কি হচ্ছে, এখান থেকে একটা f1 প্লাস f2 এর সাথে একটা কাটাকাটি গেলে নিচে একটা f1 প্লাস f2 থাকে। তো দেখো কি হচ্ছে, এই u1 মাইনাস u2 স্কোয়ার হয়ে যাচ্ছে এখানে, ডিভাইডেড বাই আসতেছে f1 প্লাস f2, তার থেকে বিয়োগ হচ্ছে u1 মাইনাস u2 স্কোয়ার, নিচে আসছে f1 প্লাস f2, বাট তার সামনে একটা হাফ আছে, ইকুয়াল টু আসতেছে x। খেয়াল করো, বাংলা কথা চিন্তা করো, একটা থেকে অর্ধেকটা বাদ যাচ্ছে, একটা থেকে অর্ধেকটা বাদ যাচ্ছে, তাহলে একটা থেকে অর্ধেকটা বাদ গেলে কি থাকে, আরো অর্ধেকটা থাকে, সেম জিনিস। এটা মনে করো এ, এটা হচ্ছে হাফে, এ মাইনাস হাফের মান কি শুধু হাফে আসবে, তা তুমি বলতে পারো হ্যাঁ সিম্পলি আসতেছে হাফ u1 মাইনাস u2 স্কোয়ার ডিভাইডেড বাই f1 প্লাস f2 ইকুয়াল টু আসতেছে x। ডান। এখন তুমি সাইড চেঞ্জ করে দিলেই হবে, তুমি বলতে পারো ভাই দেয়ারফর u1 মাইনাস u2 স্কোয়ার টু f1 প্লাস f2x। এইটা হলো আমাদের কন্ডিশন, বেয়ারলি কলিশন অ্যাভয়েড করার কন্ডিশন, যে ভাই u1 মাইনাস u2 স্কোয়ার সমান হচ্ছে 2f1 প্লাস f2x। এটা হলো কি বেয়ারলি কলিশন অ্যাভয়েড করার কন্ডিশন। না দেখো তো সবার কাছে এটা ক্লিয়ার কিনা দেখি, জানো তো, সহজ কিন্তু কঠিন না। এটা হলো আমাদের বোর্ডে কিভাবে আমরা করব সেটা আমরা তোমাদেরকে দেখালাম। দেখো তো সবার কাছে এটা ক্লিয়ার কিনা দেখি, জানো সবার কাছে এটা ক্লিয়ার কিনা একটু আমাকে জানো, সবার কাছে এটা ক্লিয়ার কিনা। এর যদি সবার কাছে ক্লিয়ার হয়ে থাকে, এটা কিন্তু বোর্ডে কিভাবে করব তোমাদেরকে দেখালাম, এবং এইভাবে না করলে কিন্তু বোর্ড পরীক্ষায় তুমি নাম্বার পাবা না। এটা বোর্ডে আসার সম্ভাবনা কম, অঙ্কটা আসে না বেশি একটা, বাট তারপরে হচ্ছে আমরা দেখালাম যে এটা একটা কেস আমাদের কিন্তু আছে। আচ্ছা, তাহলে আরেকটা কেস আছে আমাদের, মানে আরেকটা ওয়ে আছে। এইটা হলো তোমার শুধুমাত্র অ্যাডমিশনে অ্যাপ্লাই করতে পারো, আর এমসিকিউতে তো তোমার মুখস্থ সূত্র আছে, এমসিকিউর জন্য এটা মুখস্থ আছে, এটা অপশনাল টিটিএম, কারণ ভাই এটা থেকে এমসিকিউ আসে না,
যদি তুমি স্টিল মনে করো, তুমি চিন্তা করো যে আমার সময় যদি আসে, এই ভয়ে যদি আমি এখন একটু মনে রাখতে চাই, তাহলে ইউ ক্যান অ্যাকচুয়ালি ইউজ দ্যাট। বাট এটা বোর্ড পরীক্ষায় ইভেন অ্যাডমিশনে আসার মানে এমসিকিউতে আসে না জেনারেলি, বা যদি আসে তুমি করতে পারো। আর অ্যাডমিশন রিটেনে আসলে কি করবে? রিটেনে আসলে দের ইজ এ ম্যাজিক্যাল ওয়ে। ম্যাজিক্যাল ওয়ে মানে সহজ একটা ওয়ে আছে। দেখো ভাইয়া, ইনিশিয়াল আমি যদি ডান পাশের ডিরেকশনটাকে পজিটিভ ধরি, বা ডান পাশের ডিরেকশনটাকে পজিটিভ ধরলে তাহলে কি হবে? তুমি চিন্তা করো যে ভাইয়া, ইনিশিয়াল রিলেটিভ ভেলোসিটি কত? এটা যদি আমাদের ইউ আর লিখি আমি, তাহলে দ্যাট শুড বি ইউ ওয়ান মাইনাস ইউ টু। কেন? কারণ ভাই দুইটা একই দিকে আছে, একই দিকে হলে কিন্তু মান দুইটা বিয়োগ হয়, এবং রিলেটিভ ভেলোসিটির ফর্মুলাতেও কি হয়? মান দুইটা বিয়োগ হয়, ইউ ওয়ান মাইনাস ইউ টু। আচ্ছা, ফাইনালি যখন তারা একই পয়েন্টে চলে আসছে, সেই মোমেন্টে দুইটা রিলেটিভ মানে ভেলোসিটি সমান ছিল। তাহলে তোমাকে যদি বলি ভাইয়া ফাইনাল রিলেটিভ ভেলোসিটি কত, ভিআর এর ভ্যালু আসবে 0, যেহেতু তোমার দুইটা ভেলোসিটি কি হয়ে যাচ্ছে, ফাইনালি সমান হয়ে যাচ্ছে। আচ্ছা, তারপরে তোমার হইলো ডিস্টেন্স, রিলেটিভ ভাবে তাদের ডিস্টেন্স কত ট্রাভেল হয়েছে? ডিস্টেন্স ট্রাভেলড হচ্ছে তোমার এক্স। কেন? দেখো, শুরুতে তাদের মধ্যবর্তী ডিস্টেন্স ছিল এক্স, ফাইনালি তাদের মধ্যবর্তী ডিস্টেন্স হচ্ছে 0। তাহলে ওদের রিলেটিভ ডিস্টেন্স কতটুকু ট্রাভেল করছে? একজন একজনের রেসপেক্টে এক্স ডিস্টেন্স ট্রাভেল করছে। আর দেখো রিলেটিভ অ্যাক্সেলারেশন কত? রিলেটিভ অ্যাক্সেলারেশন তোমার কত? দেখো, এই দিকেরটা পজিটিভ ধরছো তাই না, কার সাপেক্ষে? ধরো আমি এটাকে থামাই দিছি ধরো, তাহলে আলটিমেটলি আসবে ইউ এফ ওয়ান মানে মাইনাস এফ ওয়ান মাইনাস এফ টু, বা তোমার রিলেটিভ ডিসেলারেশন কি আসবে? মানে মাইনাস এফ ওয়ান প্লাস এফ টু আসছে আর কি। একই বিপরীত দিকে অ্যাক্সেলারেশন যেহেতু তুমি যোগ করতে পারো, এফ ওয়ান প্লাস এফ টু হচ্ছে মাইনাস। আর রিলেটিভ ডিসেলারেশন কত? রিলেটিভ ডিসেলারেশন মানে এফ আর যদি লেখো, এটা আসবে তাহলে শুধু এফ ওয়ান প্লাস এফ টু। অ্যাক্সেলারেশন যেহেতু মাইনাস, তাহলে ডিসেলারেশনের ভ্যালু কি আসবে? ডিসেলারেশনের ভ্যালু আসবে তোমার হলো প্লাস। ওকে, তো তাই যদি হয় তাহলে আমাদের সবকিছু হয়ে গেছে। ইনিশিয়াল ভেলোসিটি, ফাইনাল ভেলোসিটি, অ্যাক্সেলারেশন, এক্স আছে। তো তুমি কি লিখতে পারবা? নাও, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস টু এ এস। বসাও, এটা হচ্ছে 0, ইউ আর স্কোয়ার মাইনাস টু এফ আর এক্স। তো তুমি এখান থেকে কি করতে পারো? এরকম লিখতে পারো যে ভাইয়া দেখেন, ইউ আর স্কোয়ার ইকুয়াল টু 2 এফ আর এক্স। ইনিশিয়াল রিলেটিভ ভেলোসিটি কত? রিলেটিভ ভেলোসিটি হচ্ছে ইউ ওয়ান মাইনাস ইউ টু স্কোয়ার টু, এটা হলো এফ ওয়ান প্লাস এফ টু এক্স। প্রমাণিত। এটা কিন্তু রিলেটিভ ভেলোসিটি দিয়ে 2-3 লাইনে হয়ে যায় খুব ইজিলি। ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস মাইনাস 2s বসা দিলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। সো দিস ইজ ইউর ফার্স্ট প্রসেস, ইউ মাস্ট ডু দিস ইন বোর্ড রিটেন, বাট ইউ ক্যান ডু দিস ইন অ্যাডমিশন। ঠিক আছে, অ্যাডমিশনে কিন্তু তোমরা এটা করতে পারো, তোমার কিন্তু টাইম অনেক বেঁচে যাবে, যে এত কিছু চিন্তা করা লাগবে না ভাই। রিলেটিভ ভেলোসিটি চিন্তা করে জাস্ট সূত্র বসা দিলেই হয়ে যাচ্ছে। ডান। তাহলে এই অঙ্কটা আমরা দেখে ফেললাম। তাহলে আশা করতেছি এই ম্যাথটা সবার কাছে ক্লিয়ার। তাহলে চলো, আমরা এখানে একটা অঙ্ক আছে, যে এখানে সেম অঙ্কটার একটা ডাটা ভার্সন দেওয়া আছে, যে টু ট্রেনস আর হচ্ছে মুভিং ইন দ্য সেম ডিরেকশন। দেখো, সেম ডিরেকশন অন দ্য ট্র্যাক, ট্রেন ওয়ান সিজ ট্রেন টু at the distance of 150 meters and immediately slows down. Train 1 applies 2 meter per second square deceleration, x এর মান দেয়া আছে। What was the acceleration of train 2? f2 এর মান কত হবে? তো ভেলোসিটি গুলো এখানে দেয়া আছে ছবির মধ্যে, যে 80 আর একটা কত, একটা হলো 20। তো দুইটা ভেলোসিটি তোমার দেয়া আছে 80 এবং 20। তোমাকে বলছে যে হচ্ছে এটার ইয়া বের করতে হবে, u1 u2 দেয়া আছে। তো ফর্মুলা কি ছিল? ফর্মুলা ছিল হচ্ছে u1 মাইনাস u2 স্কোয়ার ইকুয়াল টু 2 f1 প্লাস f2 x। দ্যাট ইজ দ্য আমরা ফর্মুলা অপশনাল টান মুখস্থ দিয়েছিলাম। আর তুমি যদি অপশনাল মানে পুরোটা করতে চাও করতে পারো আগের মতো করে। তাহলে এটা 80 মাইনাস 20, 80 মাইনাস 20 হোল স্কোয়ার মানে 60 স্কোয়ার টু f1 এর ভ্যালু 2, f2 এর ভ্যালু আমরা জানি না, আর তার সাথে আছে x এর মান কত, 150। তাহলে দেখো কত আসে, 12 মাইনাস 2। তাহলে f2 এর মান আসে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে আমাদের আনসার। যে ভাইয়া তাহলে পরেরটার অ্যাক্সেলারেশনের মান কত, 10। তাহলে এই দুইটা অঙ্ক, এই দুইটা আছে আমাদের ইয়ার কেস।
ঠিক আছে, এই দুইটা আছে আমাদের কিসের কেস, এই দুইটা হচ্ছে আমাদের রেলওয়ের কলিশনের কেস। হ্যাঁ, খুবই সহজ, যে ভাই একটা অপোজিট ডিরেকশন থেকে আপনার কলিশন করে, সেই ক্ষেত্রে আমরা একটা কন্ডিশন পাইছিলাম, আর একই ডিরেকশন থেকে মানে ইয়া করলে তার জন্য বেয়ারলি অ্যাভয়েডের একটা কন্ডিশন আছে। তো জেনারেলি তোমাদের অঙ্কগুলোর মধ্যে বেয়ারলি অ্যাভয়েডের কন্ডিশনটাই আসে, তাহলে ওইটা হলো মিনিমাম অ্যাক্সেলারেশন, ওইটা হচ্ছে আমরা বের করি, এখানেও তাই। তাহলে আমরা করে ফেললাম। ওকে, তাহলে আমাদের পরবর্তী টপিক হচ্ছে তোমার কি বলছিলাম, টিএথ সেকেন্ডে যে ডিস্টেন্স ট্রাভেল, এটা খুবই বাচ্চাদের ম্যাথ ভাইয়া, টিএথ সেকেন্ডে কতটুকু ডিস্টেন্স ট্রাভেল করছে, এটা খুবই সহজ একটা জিনিস। যে দেখো, আমি মনে করো এইখান থেকে যাত্রা শুরু করছি, তো আমি ধরো টোটাল 5 সেকেন্ডে গেছি, 5 সেকেন্ড ধরে আমি মনে করো যাত্রা শুরু করছি, গেছি আর কি। তো 5 সেকেন্ডে আমার টোটাল ডিস্টেন্স যেটা ট্রাভেলড, এটা হলো ধরো তুমি নাম দিলা S5, এটা 5 সেকেন্ড ধরে টোটাল কতটুকু গেছে, S5 হচ্ছে টোটাল ডিস্টেন্স। আবার তার আগের সেকেন্ড ছিল 4 সেকেন্ড, মানে 5-এর থেকে 1 সেকেন্ড কম, ঠিক আছে, 5 সেকেন্ড ছিল আগে, তার থেকে 1 সেকেন্ড আগ পর্যন্ত, সেই পর্যন্ত তুমি যে ডিস্টেন্স ট্রাভেল করছো এটা মনে করো S4, মানে 4 সেকেন্ডের টোটাল ডিস্টেন্স ট্রাভেল হচ্ছে S4। তাহলে এইখান থেকে শুরু করে এই ডিস্টেন্সটুকুকে তুমি কি বলবা, যে ভাই 4 সেকেন্ড থেকে 5 সেকেন্ড হওয়া পর্যন্ত, মানে ফিফথ সেকেন্ডটাতে যে ডিস্টেন্স ট্রাভেলটা, এটা হচ্ছে, এটাকে আমরা বলতেছি হচ্ছে S5, মানে পঞ্চম সেকেন্ডে, ওই 4 সেকেন্ড শেষ হওয়ার পর থেকে 5 সেকেন্ড হওয়া পর্যন্ত টোটাল ডিস্টেন্স ট্রাভেলটাকে আমরা বলতেছি কি S5। তো এটা তুমি বের করবা কিভাবে, এটা বের করার সিস্টেম হলো যে তোমার এই 5 সেকেন্ডে টোটাল ডিস্টেন্স যতটুকু গেছিলা, তার থেকে 4 সেকেন্ডে যেটা আছে এটা বিয়োগ করে দিলেই তুমি পঞ্চম সেকেন্ডে কতটুকু গেছে এটা তুমি পেয়ে যাবে। দ্যাট ইজ হাউ ইউ ম্যানুয়ালি ডু ইট। তো ইফ ইউ ডোন্ট ওয়ান্ট ডু ইট ম্যানুয়ালি, লাইক এভাবে চিন্তা করো যে ভাইয়া উই ওয়ান্ট টু মেক এ ফর্মুলা ফর ইট, উই জাস্ট ডোন্ট ওয়ান্ট ডু দিস ম্যানুয়ালি। যে ভাই এখানে টাইমের মানটা 0 ছিল, এখান থেকে ধরেন আমি টোটাল T সেকেন্ড ধরে ট্রাভেল করছি। সো এই T সেকেন্ড ধরে আমি মনে করেন যে ডিস্টেন্সটা গেছি, এই ডিস্টেন্সটা হলো ধরো ST, এর নাম দিলাম হচ্ছে ST। T সেকেন্ডে টোটাল ডিস্টেন্স ট্রাভেলড, টোটাল T সেকেন্ডে কতটুকু গেছি। আর তার আগে যে সেকেন্ডটা আছে এটা মনে করো T-1 টাইম, এখানে টাইমের মানটা T-1, এই টাইমে আমি যে ডিস্টেন্স ট্রাভেল করছি এটা হচ্ছে ST-1। তাহলে ST-র মান কত আসবে, ST-র মান তুমি বের করবা কিভাবে, এটা ভাইয়া UT প্লাস হাফ AT স্কোয়ার, এখানে অ্যাক্সেলারেশন F, আর ST-1টা তাহলে কি হবে, ST-1 হবে হচ্ছে U, টাইমের জায়গায় জাস্ট T-1 বসবে, প্লাস হাফ F T-1 হোল স্কোয়ার। তো তাহলে এটা কি, এখান থেকে শুরু করে এই ডিস্টেন্সটুকু কি, T-1 সেকেন্ড থেকে T সেকেন্ড পর্যন্ত, মানে T-তম সেকেন্ড ডিস্টেন্স ট্রাভেল। এটাকে অনেক সময় এইভাবে লেখা হয় যে STth, অনেক সময় এইভাবে লিখে, এটা লিখতে অনেক কষ্ট হয় বলে অনেক সময় STth এইভাবে লিখে দেয়, তুমি যে কোনো একটা লিখতে পারো STth অথবা STth, জাস্ট TH লিখে দেয় অনেক সময়, টাইম বেশি লাগে বলে। তো STthটা আসলে কি, STth হচ্ছে ভাইয়া T সময় টোটাল ডিস্টেন্স ট্রাভেল থেকে T সময়ের আগের মোমেন্টের ডিস্টেন্স ট্রাভেল, এই দুইটাটা বিয়োগ করে দিলেই তুমি পেয়ে যাবা যে ভাই দেখেন আমি এটা করে দেখাচ্ছি না, UT মাইনাস হাফ, সরি UT প্লাস হাফ AT স্কোয়ার থেকে তুমি যদি এটা বিয়োগ করো UT-1 প্লাস হাফ F T-1 হোল স্কোয়ার, এটা আমি করে দেখাচ্ছি না, তোমাদের ফিজিক্স থেকে সূত্র মুখস্থ আছে, যে রেজাল্টটা আসে সেটা হলো U প্লাস হাফ A 2T-1, এটা হলো T-তম সেকেন্ডে, Tth সেকেন্ডে যে ডিস্টেন্স ট্রাভেলড। এটা হচ্ছে আমাদের ফর্মুলা, তোমাদের সবার জানা আছে, আমি এটা সবাই তোমরা জানো, আমি জাস্ট একটু রিভিউ করলাম যে কিভাবে জিনিসটা আসে। যে ভাইয়া 5 সেকেন্ড টোটাল গেছি যত, তার থেকে তার আগের সেকেন্ড পর্যন্ত ডিস্টেন্স বিয়োগ করে দিলে আমি কি পঞ্চম সেকেন্ডে কতটুকু গেছে, ফিফথ সেকেন্ডে কতটুকু গেছে এটা পাই। তো এটা বিয়োগ বের করার সিস্টেম কি, 5 সেকেন্ডের টোটাল থেকে তার আগের সেকেন্ডের টোটালটা বাদ দিতে হবে। তো সেম ভাবে যদি T-তম সেকেন্ডেটা বের করতে চাও, তাহলে T-সেকেন্ডের টোটালটা থেকে এর আগের সেকেন্ডের বাদ দিয়ে দিলেই আমি পেয়ে যাবো, এবং সেই ক্ষেত্রে একটা ডিরেক্ট ফর্মুলা চলে আসে, আমরা এই ডিরেক্ট ফর্মুলাটাই অ্যাপ্লাই করবো পরীক্ষায়, যে STth হচ্ছে U প্লাস হাফ F 2T-1। এখানে আমরা পরীক্ষার মধ্যে সব বিয়োগ টিয়োগ করার সময় নেই, ডিরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করবো। সো উই আর গোইং টু ইউজ দিস ফর্মুলা, যেটা আমরা এখানে বললাম যে দিস ফর্মুলা ইজ দ্য ওয়ান উই আর গোনা ইউজ ডিরেক্টলি, ইউ ডোন্ট নিড টু ইউজ দ্য, মানে আলাদা আলাদা করে বিয়োগ করার দরকার নেই। সো এই অঙ্কগুলো তোমরা সবাই পারো, খেয়াল রাখবা যে প্রশ্নের মধ্যে কি বলা আছে, STth বলা আছে নাকি টোটাল বলা আছে, এটা জাস্ট তোমার চিন্তা করবো না, পরীক্ষায় তোমার এমনি অঙ্ক করতে ভুল হয় না, মানে অঙ্ক পারো না এরকম হয় না,
তোমরা জাস্ট ভুল করতে পারো কোথায়, যে বলা আছে টি তমরটা তুমি বের করছো টি টোটালটা, আর অথবা বলা আছে টোটালটা তুমি বের করছো টি এতটা। ভালো করে শোনো, দেখো দুইটা অঙ্ক এখানে আছে পরপর। A particle is moving in a straight line with uniform acceleration of 5 meter per second square. Acceleration দেয়া আছে। What is the initial velocity of the particle? Sorry, if the initial velocity of the particle is 3 meter per second square, meter per second, what is the distance traveled in 10th second? এখানে s 10th চাইছে, এটা ভালো করে পড়বা, 10th নাকি 10? 10th, th আছে। আর এখানে দেখো পরের অঙ্কটার মধ্যে বলছে an object starting from rest, মানে কি ইনিশিয়াল ভেলোসিটি 0 in uniform acceleration তোমার হচ্ছে কভার্স 18 মিটার ইন 5th সেকেন্ড। তাহলে এখানে s 5th দেয়া আছে, বলছে কভার্ড আফটার 10 সেকেন্ড, আফটার 10 সেকেন্ডস, 10th বলে নাই কিন্তু, এটাকে টোটাল 10 সেকেন্ডের ডিস্টেন্স কত এটা বের করতে বলছে। দ্যাট ইজ দ্য পার্থক্য। দেখো ওই দুই অঙ্কের এই অঙ্কের মধ্যে কি পার্থক্য কি, যে ভাই একটাতে 10th সেকেন্ডে কত চাইছে, আর একটাতে ভাই 10 সেকেন্ডে টোটাল কত চাইছে। দিস আর দ্য পার্থক্য, মানে দিস ইজ দ্য অনলি থিং, যে তোমরা অনেক সময় 5টা বের করে তারপরে কনফিউজ হয়ে যাচ্ছে, এটা 5th বলছে তাহলে 10th বলছে মনে হয়। এইটা ভালো করে পড়বো যে 10th বলছে নাকি 10 টোটাল বলছে। সেখানে কিন্তু 10th কথাটা কোনো জায়গায় লেখা নেই, টিএইচ নাই কোনো জায়গায়। তো টিএইচ নাই মানে হচ্ছে এখানে জাস্ট 10 সেকেন্ডের টোটালটা বের করতে হবে। তো এখানে আমাদের কি বলে 10 সেকেন্ডেরটা বের করবা কিভাবে, এস 10th হচ্ছে u প্লাস হাফ a 2t মাইনাস 1, তাহলে u প্লাস 19/2f, u হচ্ছে 3, 19/2 ইন্টু f এর মান 5, কত আসে বলো, 3 প্লাস 19/2 ইন্টু 5, 50.5 মিটার। এটা হলো s 10th, 10তম সেকেন্ডে ডিস্টেন্স কতটুকু ট্রাভেল করছে, দ্যাটস ইট। আর নিচেটাতে কি হয়েছে, নিচেটাতে ইনিশিয়াল ভেলোসিটি 0 দেয়া, দ্যাট মিনস ভাইয়া হচ্ছে s 5th, এটার ভ্যালু হবে u প্লাস হাফ f 2t মাইনাস 1। সো ইনিশিয়াল ভেলোসিটি যেহেতু 0 দেয়া, তার মানে এখানে s 5th এর ভ্যালু এখানে কি আছে 18 ইকুয়াল টু 9/2f, f এর মান আসতেছে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অ্যাক্সিলারেশন পেয়ে গেছি, তাহলে বলছে যে তোমার হচ্ছে 10 সেকেন্ডে টোটাল ডিস্টেন্স ট্রাভেল কত, s 10 কত, এটা হচ্ছে ut প্লাস হাফ এটি স্কোয়ার হওয়ার কথা। তো এখানে ইনিশিয়াল ভেলোসিটি যেহেতু 0, তাহলে তুমি বলতে পারো ভাই 0 প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে তুমি এখানে বলো, বসায় দাও, সবগুলা ভ্যালু জানা আছে, তাহলে হাফ এটা কত 10, 4, আর এটা 10 স্কোয়ার 150, 100 ইন্টু 2, 200 মিটার। এই ক্ষেত্রে 200 মিটার ইজ দ্য কারেক্ট অ্যান্সার, যদি ক্যালকুলেশনে কোনো ভুল না করে থাকি। হাফ ইন্টু 4 ইন্টু 100, 200 মিটার, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে অ্যান্সার হচ্ছে কত, 200। ডান, এটা ভালো করে পড়বা। যেমন দেখো এখানে কি বলা হয়েছে, আ পার্টিকেল মুভিং ইন অ্যান অ্যাক্সিলারেশন ফ্রম রেস্ট travels a distance of 16 meter in 4 seconds total. This is given what? Total given. 5th সেকেন্ডে ডিস্টেন্স কত, এটা খেয়াল রাখবা, সেকেন্ডস বলছে নাকি 4th th আছে কিনা, দেয়ার ইজ নো th হিয়ার। সো এখানে s4 এর ভ্যালু দেয়া, s4 এর ভ্যালু দেয়া কত 16, এবং অ্যাক্সিলারেশন দেয়া নেই। তাহলে তুমি এখানে বলবা যে ভাইয়া ut প্লাস হাফ a টি স্কোয়ার ইকুয়াল টু 16। তাহলে এখানে এফ এর মান আসবে কত, 16 8 আসতেছে এখানে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, এফ এর ভ্যালুটা পেয়ে গেছি 2। তাহলে এখন বলছে s 5th কত, u প্লাস হাফ a 2t মাইনাস 1, 9/2 f, f এর মান 2 প্লাস আছে 2, 9 মিটার, আসতেছে কত 9 মিটার। সো আমরা বুঝতে পারতেছি যে দিস ইজ এ নাম্বার। তাহলে এ হচ্ছে এখানে কি, এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। সো প্রশ্নটা ভালো করে পড়বা, এখানে কিন্তু আমাদের এমসিকিউতে অঙ্কটা আসে এরকমগুলা, ইভেন আমাদের রিটেনেও আসে। আমরা রিটেনের 2টা ম্যাথ করবো এখান থেকে, একই ম্যাথ, এই ম্যাথটা যশোর বোর্ডে আসছে, আর এই ম্যাথটা আমরা একই রকম একটা ম্যাথ আগে দিয়েছিলাম। সো লেটস স্টার্ট। এই যে এই ম্যাথ 2টা আমাদের কিসে আসছে, রিটেনে আসে। রিটেনে কি আসে দেখো, আ পয়েন্ট মুভস along a straight line with acceleration,
এখানে কিন্তু তোমার বলে নাই যে ইউনিফর্ম ভেলোসিটি 0 বা স্টার্ট থেকে শুরু করতেছে। সো দেয়ার ইজ এ ইউনিফর্ম ভেলোসিটি, দেয়ার ইজ এ অ্যাক্সিলারেশন, সরি দেয়ার ইজ এ ইনিশিয়াল ভেলোসিটি অ্যান্ড দেয়ার ইজ এ ইউনিফর্ম অ্যাক্সিলারেশন। এখানে যেহেতু বলে নাই রেস থেকে শুরু করতেছে, সো দেয়ার ইজ এ ইনিশিয়াল ভেলোসিটি। তো বলছে যে 72 সেন্টিমিটার গেছে ইন 12 th সেকেন্ড, তাহলে এস 12 এটার মান দেয়া আছে 72, এটা দেয়া আছে প্রথমে। আবার 120 সেকেন্ডে গেছে 120 সেন্টিমিটার হবে এটা ইন 20th সেকেন্ড। সো এস 20th দেয়া আছে 120। দ্যাটস ইট, দ্যাটস অল দ্যাট ইজ গিভেন। তা তুমি কি বলবা যে ভাই এখানে ইউ প্লাস হাফ এফ 2t-1 এটার মান 72, ইউ প্লাস হাফ এফ 2t-1 এটার মান আছে 120। সো ইউ ক্যান সেফলি রাইট ইউ প্লাস 23/2f এটার মান আছে 72। এটা মনে করো আমরা 1 নাম্বার ইকুয়েশন দিলাম। আর এখানে আসে ইউ প্লাস 39/2 এফ এর মান আসে 120, এটাকে আমরা 2 নাম্বার ইকুয়েশন দিলাম। এখন এখানে একটা ইকুয়েশন আছে, এইখানে একটা ইকুয়েশন আছে। এদেরকে যদি দেখো দুইটার মধ্যে কি ইউ আর এফ আছে, এই দুটো কিন্তু ভাই আমরা হাতে সলভ করতে পারি, আমরা এটাকে ক্যালকুলেটরে সলভ করতে পারি। এনি হাউ ইউ ডু দ্যাট, ইউ এর একটা মান পাবা, এফ এর একটা মান পাবা। চলো সলভ করি, দেখি কি আছে। 123/2 and 72, 139/2 120, 3 আর 6, 3 আর 6 সেন্টিমিটার পার সেকেন্ড, সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। ডান। এটা টেস্ট করে দেখি, 3 প্লাস 23/2 ইন্টু 6 72, ঠিক আছে ডান। এটা আমাদের আনসার। তাহলে আমাদের বলছে যে ইনিশিয়াল ভেলোসিটি এবং অ্যাক্সিলারেশনের ভ্যালু কত, ডান, বের করে ফেলছি। সিম্পল ম্যাথ, এগুলো কিন্তু রিটেনে আসে ভাইয়া। তোমরা চাইলে একটু ম্যাথটাকে বড় করার জন্য রিটেনে যেহেতু আসছে, তোমরা চাইলে এই সলিউশনটা একটু হাতে করে দেখাতে পারো আর কি, হ্যাঁ, যেহেতু তোমার টাইম আছে এটার জন্য। ওকে, তারপরে কি বলা হয়েছে, an object moving in a straight line with uniform acceleration covers 266 সেন্টিমিটার in 25th seconds, 402 সেন্টিমিটার in 42nd seconds। আমাদের ইনিশিয়াল ভেলোসিটি কত চাইছে, শুধু ইউ এর মান চাইছে, অ্যাক্সেলারেশন চাই নাই। তো সমস্যা নেই, এস 25th এটার মান দেয়া আছে 266, তুমি একবার লিখবা। আর এস 42nd এটার মান দেয়া আছে 402। তো তুমি এটা বলতে পারো ভাইয়া ইউ প্লাস হাফ এফ 2t-1 এটার মান 266, আর এখানে ইউ প্লাস হাফ এফ 2t-1 এটার মান দেয়া আছে 402। তো তুমি এখানে বলতে পারবো ভাই দেখেন এখান থেকে আপনি ইয়া করে ফেলতে পারেন, ইকুয়েশন পাবেন ইউ প্লাস 49/2 এফ এটার মান আসে 266, দ্যাট ইজ ইউর ইকুয়েশন নাম্বার 1। আর এখানে আসে ইউ প্লাস 83/2 এফ এটার মান আছে 402, এটা হলো ধরো তোমার 2 নাম্বার। একটা বোর্ড পরীক্ষা আসছে, তোমরা চাইলে সলিউশনটা হাতে করে দেখাইতে পারো। আই এম নট ডুইং দ্যাট। তোমরা যদি বলো যে ভাই সলিউশনটা হাতে করেন পরীক্ষায়, বোর্ড পরীক্ষা এটা যেহেতু ছোট ম্যাথ, সলিউশনটা হাতে করে দেখানো ভালো, তাহলে তুমি বলতে পারো ভাইয়া 149/2 266, 183/2 402। তাহলে আলটিমেটলি যে সলভিং 1 and 2 আমরা কি পাই, আমরা পাই ইউ এর ভ্যালু, আমরা পাই অ্যাক্সিলারেশনের ভ্যালু, দুইটা একসাথে পাওয়া যায় এখানে 70 আর একটা হলো 8। সো তোমার পরীক্ষায় আসলে চাইছে কি, পরীক্ষা আসলে চাইছে শুধুমাত্র তোমার ভেলোসিটি ইনিশিয়াল। সো আমরা জাস্ট ইনিশিয়াল ভেলোসিটিটা অ্যান্সার দিয়ে দিব, ডান। অন্যটা চাই নাই, সো এটা নিয়ে আমরা মাথাও ঘামাইতে চাচ্ছি না, ডান। দেখো তো তোমরা সবার কাছে এটা ক্লিয়ার কিনা দেখি, জানো তোমাদের সবার কাছে এটা ক্লিয়ার কিনা কি জানো। এটা কিন্তু আমাদের এসটিএ আর কি, হ্যাঁ, এসটিএ এর পার্ট কিন্তু এটাই খুবই সহজ। এবং এখানে ভাইয়া হামারি কিছু নাই, জাস্ট এটা তোমরা ফিজিক্সে যা করছো এক্স্যাক্টলি তাই। ওকে, তো আশা করতেছি এটা তোমাদের ক্লিয়ার, নর্মাল অঙ্ক আর কি। তো বোর্ড পরীক্ষা কিন্তু রিটেনে তোমার হচ্ছে 4 মার্কের জন্য এই কোয়েশ্চেনটা আসে অনেক সময়। তো তোমরা কিন্তু অবশ্যই এইটা সলিউশনটা একটু কি বলবো হাতে করে দেখাইলে তোমার জন্য ভালো। এটা আমি লিখে দিচ্ছি না, বাট তোমরা যদি হাতে করে দেখো মানে কি, মানে ভাইয়া তুমি যদি এই দুটো বিয়োগ করে দাও,
তাহলে তুমি এফ এর মান পেয়ে যাবে, এফ এর মান যে কোনো একটা বসাই দিলে ইউ এর মানটা পেয়ে যাবে। সো সলিউশনটা তোমাকে একটু হাতে করলে ভালো, যেহেতু ওরা এখানে ইনিশিয়াল ভেলোসিটিটা চাইছে, দে আর এক্সপেক্টিং ইউ, যেটা জানে যে বিয়োগ করলে ডিরেক্টলি ইউ আসে না, তো দে আর এক্সপেক্টিং ইউ টু ডু দিস ইন মানে বাই হ্যান্ড, যেহেতু অঙ্কটা খুব একটা বড় না। ওকে, নেক্সট। নাও আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী চ্যাপ্টারে। দিস ইজ আওয়ার 9.3 চ্যাপ্টার, and that's about free falling bodies. So what is free fall? What is the definition of free fall? মনে রাখবা যে হচ্ছে তোমার একটা অবজেক্টের উপরে যদি only working acceleration is g হয়, তাহলে এটাকে আমরা বলি বস্তুটা ফ্রি পড়তেছে। তার মানে হচ্ছে খেয়াল রাখবা যে হচ্ছে একটা জিনিসের উপর যদি গ্রাভিটি ছাড়া অন্য কোনো ফোর্স কাজ না করে, আমরা বলতেছি এই বস্তুটা মুক্তভাবে পড়তেছে। ঠিক আছে, মুক্তভাবে পড়তেছে, আর কোনো ফোর্স নাই, জাস্ট অনলি গ্রাভিটেশনাল অ্যাক্সেলারেশন, মানে গ্রাভিটি কাজ করতেছে একটা জিনিসের উপরে, জি কাজ করতেছে। জি এর ভ্যালু কত? জি এর ভ্যালু কিন্তু 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তোমরা জানো। তাহলে একটা অবজেক্টের উপর যদি গ্রাভিটি একমাত্র ফোর্স যেটা কাজ করে, আমরা বলি কি বস্তুটা তোমার ফ্রি পড়তেছে। ঠিক আছে, এখানে কিন্তু অন্য কোনো কন্ডিশন নেই, ইনিশিয়াল ভেলোসিটি 0 হওয়া লাগবে এরকম কোনো কন্ডিশন নেই, জাস্ট একটাই কন্ডিশন, অনলি ওয়ার্কিং অ্যাক্সেলারেশন ইজ গ্রাভিটেশনাল অ্যাক্সেলারেশন, মানে গ্রাভিটি ছাড়া আর কোনো ফোর্স যদি একটা অবজেক্টের উপরে কাজ না করে, আমরা বলবো যে এটা হলো ফ্রি ফলিং অবজেক্ট, ফ্রি ফল। সো আমাদের একটা মনে করো একটা টাওয়ার আছে, তার হাইটটা মনে করো আমরা এই চিন্তা করলাম। সো আমরা বুঝতেছি গ্রাভিটি কোন দিকে কাজ করতেছে, নিচের দিকে কাজ করতেছে, জি জি এর মান নিচের দিকে কাজ করতেছে। তো প্রথমত আমরা এইভাবে চিন্তা করতেছি যে একটা অবজেক্ট এখানে আছে, সেই অবজেক্টের এখান থেকে আমরা ফেলা দিলাম, ফেলা দিলাম মানে কি, অবজেক্টটাকে ধরো ইউ ভেলোসিটিতে নিচের দিকে থ্রো করলাম। এটা তোমার ইউ এর ভ্যালু 0 হইতে পারে, আবার নাও হইতে পারে, আপাতত আমরা চিন্তা করছি থ্রো করছি নিচের দিকে, ইউ ভেলোসিটিতে নিচের দিকে থ্রো করছি। তো এখানে জি কাজ করার কারণে প্রতি সেকেন্ডে কিন্তু এর ভেলোসিটি বাড়বে, প্রতি সেকেন্ডে ভেলোসিটি কতটুকু বাড়বে? 9.8 মিটার পার সেকেন্ড করে বাড়বে। তো এখান থেকে মনে করো অবজেক্টটা নিচে পড়তেছে 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 পড়তে 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 এরকম এক জায়গায় আসছে, এরকম এক জায়গায় আসছে। দ্য অবজেক্ট ইজ নাও হিয়ার। এখানে এসে এই অবজেক্টের ভেলোসিটি কোন দিকে? নিচের দিকে, কারণ নিচের দিকে পড়তেছিল এবং ভেলোসিটি বাড়তেছে। এবং এটা ইনিশিয়াল পজিশন থেকে কতটুকু নিচে নামছে? যেটুকু নিচে নামছে এটা মনে করো ওয়াই পরিমাণ নিচে নামছে, এটা ওয়াই হচ্ছে আমাদের ডিসপ্লেসমেন্ট, আপাতত এটা লিখি আমরা ডিসপ্লেসমেন্ট। ওয়াই হচ্ছে আমাদের ডিসপ্লেসমেন্ট। তবে তোমাদেরকে আমি আরেকটা টার্ম শেখাতে চাচ্ছি, এই টার্মটা তোমাদের বইতে লেখা নেই, তোমরা তোমাদের কোনো বইতে পাবা না, বাট এটা তোমরা আমরা ইঞ্জিনিয়ারিং যারা হচ্ছে পড়াশোনা করছি আর কি, আমরা এই ওয়ার্ডটা অনেকে ব্যবহার করি, এটাকে বলা হয় ডেটা। এটা হলো মেকানিক্যাল বা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়াররা এটাই ব্যবহার করে টার্মটা। এটা হলো যেখানে তোমার এলিভেশন 0 হয়, মানে যে পয়েন্টটাতে ওয়াই কে আমরা 0 কনসিডার করতেছি, মানে যেটা আমাদের রেফারেন্স পয়েন্ট, যে পয়েন্টটা আমাদের রেফারেন্স পয়েন্ট, মানে যেখানে তুমি বলতে পারো কিভাবে বলা যায় রেফারেন্স পয়েন্ট বলতে, আমরা যে পয়েন্টের রেসপেক্টে বা ওয়াই এর অরিজিন, অরিজিন অফ ওয়াই অ্যাক্সিস, অরিজিন অফ ওয়াই অ্যাক্সিস, মানে আমরা এখানে যে পয়েন্টের রেসপেক্টে সম্পূর্ণটা মাপতেছি, যে ধরো এইটা এখান থেকে একটা অবজেক্টকে আমরা থ্রো করলাম, তাহলে ওই অবজেক্টের যে তোমার ডিসপ্লেসমেন্ট আছে, এই ডিসপ্লেসমেন্টটাকে আমরা যে পজিশনের থেকে মেজার করতেছি সেটাকে আমরা বলতেছি হচ্ছে ডেটা। ঠিক আছে, যেমন ওয়াই এর 0 পয়েন্ট, মানে এর থেকে যদি তুমি যদি বলো যে ভাইয়া যে অবজেক্টটা যেহেতু নিচের দিকে যাচ্ছে, তাহলে ভাইয়া নিচের ডিরেকশনটাকে আমি পজিটিভ ধরলাম, সেটা কোন পয়েন্টের রেসপেক্টে শুরু করবো সেটাকে আমরা বলছি হচ্ছে ডেটা, যে ওই পয়েন্টের রেসপেক্টে নিচে যদি অবজেক্ট যায়, যেহেতু আমি নিচের দিক পজিটিভ ধরছি, তাহলে ওয়াই ভ্যালুটা পজিটিভ আসবে, আর যদি কোনো কিছু উপরে যেত তাহলে তার রেসপেক্টে তাহলে কি হতো? নেগেটিভ হতো। সো ডেটা ইজ দ্য পয়েন্ট, যে তোমার হলো যার যেটা আমাদের রেফারেন্স পয়েন্ট, যেখানে জেনারেলি আমরা যেখান থেকে থ্রো করব, আমাদের এইচএসসির মধ্যে আমরা যেখান থেকে থ্রো করি সেটাকেই আমরা ডেটাম কনসিডার করতেছি, যে তার থেকে কতটুকু নিচে গেছে বা উপরে থ্রো করলে উপরে কতটুকু গেছে সেটা আমরা মেজার করতেছি, দ্যাট ইজ দ্য রেফারেন্স পয়েন্ট, দ্যাট ইজ দ্য 0 পয়েন্ট। এটাকে বলা হয় কি ডেটাম। ডেটাম কিন্তু ডেটার প্লুরাল না, মানে এটা সিঙ্গুলার না, মানে এটা জাস্ট হচ্ছে কি, এটা আলাদা একটা টার্ম, এটা দিয়ে তুমি বুঝবা যে এটার, আমি যদি কখনো লিখি তুমি বুঝবা যে এটা হচ্ছে আমাদের রেফারেন্স পয়েন্ট, বা তোমরা এটা না লিখলেও হবে, যেখানে তুমি চিন্তা করো যে এটা হলো আমাদের ওয়াইয়ের মান 0 যে পয়েন্টটাতে, এটাকে আমরা চিন্তা করতেছি আমাদের রেফারেন্স পয়েন্ট।
তাহলে টি ইকুয়াল টু টি সময় পরে যদি এখানে মনে করো টাইমের মানটা 0 ছিল, এখানে টাইমের মানটা ধরো টি সময় পরে এটা ধরো এই পজিশনে আসছে, তাহলে এইখানে নিচের ডিরেকশনটাকে আমরা পজিটিভ ধরছি কেন? কারণ হচ্ছে জিনিসটা শুধু নিচেই পড়তেছে। আমরা উপরের ডিরেকশনকেও পজিটিভ ধরতে পারতাম, বাট ম্যাথের ক্লাসে আমি তোমাদেরকে বলে দিব যে কোন ক্ষেত্রে কোন ডিরেকশনটা পজিটিভ ধরবা, তাহলে তোমাদের জন্য অঙ্ক করতে সুবিধা হবে। তো যেমন দেখো এখানে তাহলে আমাদের ল অফ মোশনগুলো কেমন হবে, ল অফ মোশনগুলো কেমন হবে? এক নাম্বার দেখো ভেলোসিটি v ইকুয়াল টু ইউ প্লাস এটি, এটা হবে, তাহলে v ইকুয়াল টু ইউ প্লাস এটি। 2 নাম্বার কি আছে, s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তোমরা খেয়াল করতে পারো যে ভাই দেখেন, বা তুমি আরেকটা লিখতে পারো s ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই টু টি, এটা অ্যাপ্লাই করতে পারো। 3 নাম্বার s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এখানে অ্যাক্সেলারেশনটা কিন্তু জি। 4 নাম্বার ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। 5 নাম্বার একটা তুমি চাইলে এখানে লিখতে পারো yth, সেটা হচ্ছে ইউ প্লাস হাফ এ 2t মাইনাস 1। সো দিস ইজ ইউর বেসিক্যালি ফর্মুলা। ভাই যদি একটা অবজেক্টকে আমি ইউ ভেলোসিটিতে নিচের দিকে থ্রো করি, তাহলে তার জন্য আমার হইলো মোশনের ল গুলা কেমন হবে। 1 নাম্বার কথা হচ্ছে যে ভাইয়া ভি সমান ইউ প্লাস এটি হওয়ার কথা, তো এখানে ইউ নিচের দিকে, সো নিচের ডিরেকশন যদি আমি পজিটিভ ধরি তাহলে তোমার ইউ এর ডিরেকশন পজিটিভ, জি নিচের দিকে কাজ করতেছে তাহলে জি এরটাও পজিটিভ। ওয়াইও কি ডেটাম থেকে নিচে আসে, দ্যাট মিনস ভাইয়া ওয়াই এর ভ্যালুটাও পজিটিভ কারণ নিচে গেছে। ওয়াই ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই টু টি, ওয়াই ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জি স্কোয়ার, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু জি ওয়াই। সো সব যেহেতু নিচে, আমরা এই জন্য সবকিছুই পজিটিভ পাচ্ছি যদি একটা অবজেক্টকে উপর থেকে ছেড়ে দেওয়া হয়। তাহলে এখানে যদি আমাদের ইউ এর ভ্যালুটা 0 হইতো, ইনিশিয়াল ভেলোসিটি যদি 0 হইতো, সেই ক্ষেত্রে ল অফ মোশন গুলো কেমন হইতো, যে আমি যদি একটা বস্তুকে কোনো ভেলোসিটি না দিয়ে জাস্ট ছেড়ে দিই, তাও কিন্তু এটা নিচে পড়বে কারণ জি তার উপর কাজ করতেছে। তাহলে 1 নাম্বার কথা কি আমাদের ভি ইকুয়াল টু সিম্পলি জিটি আসবে, কারণ ভাই ইউ এর ভ্যালু 0, ইউ এর ভ্যালু থাকলে ইউ কনসিডার করবো, না থাকলে কি করবো সেটা দেখতেছি। যে ভাইয়া ওয়াই ইকুয়াল টু ভি বাই টু টি, যেহেতু ইউ এর মান 0, ওয়াই ইকুয়াল টু সিম্পলি হাফ জিটি স্কোয়ার হবে যদি আমার ইউ এর ভ্যালু 0 হয়। 4 নাম্বার হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু 2gy হবে। 5 নাম্বার হচ্ছে yth এর ভ্যালু কি আসবে, টি তম সেকেন্ডের ডিস্টেন্স ট্রাভেল হাফ জি টু টি মাইনাস 1। এই তো যেহেতু ইউ এর ভ্যালুটা 0, সো ইউ এর ভ্যালু 0 হলে জাস্ট ইউ এর ভ্যালু 0 বসাই দিব, বাট একই ফর্মুলা। তাহলে আমরা বুঝতেছি যে একটা ফ্রি ফলিং অবজেক্টের জন্য আমরা হচ্ছে এই ফর্মুলাগুলো মোশন অফ লতে অ্যাক্সেলারেশনের জায়গায় জি বসবে, এবং আমাদের একটা ডেটাম বলে একটা জিনিস আমরা ইন্ট্রোডিউস করতেছি যে এখানে যার রেসপেক্টে আমরা ডিসপ্লেসমেন্টটা মাপবো। সো ওয়াই হচ্ছে ডিসপ্লেসমেন্ট ফ্রম ডেটাম, এই ওয়ার্ডটা একটু লিখে রাখি যে ফ্রম ডেটাম। ডেটাম কি, ডেটাম মানে সেই পয়েন্ট যেখানে আমরা ওয়াইয়ের ভ্যালুটা 0 চিন্তা করতেছি, যেখানে আমরা ওয়াইয়ের ভ্যালুটা 0 চিন্তা করতেছি। ডান। তাহলে এখন দেখো এটা আমরা বুঝলাম, তাহলে চলো আমাদের এখানে কিছু ফর্মুলা ছিল আমাদের, কার গ্যালিলিও সূত্র। গ্যালিলিও কি বলছে, গ্যালিলিও বলছে যে অল অবজেক্টস ফলিং স্মুথলি ফ্রম আ ফিক্সড পজিশন এট দ্য সেম হাইট, অল অবজেক্ট স্টার্টিং ফ্রম রেস্ট। হ্যাঁ, এটা গ্যালিলিওর প্রত্যেক সূত্রতে এটা লেখা আছে, যদি এখানে দেখতেছি মিসিং আছে। স্টার্টিং ফ্রম রেস্ট, গ্যালিলিওর প্রত্যেকটা সূত্রে স্টার্ট হচ্ছে রেস্ট থেকে, এটা খেয়াল রাখবা। রেস্ট থেকে শুরু করলে প্রত্যেকটা অবজেক্ট যদি হচ্ছে শুধুমাত্র জি এর কারণে নিচে পড়ে, সেটা সমান সময় সমান ডিস্টেন্স ট্রাভেল করবে। দেখো এখানে ওয়াই এর ভ্যালুটা আমরা কি দেখছিলাম, হাফ জিটি স্কোয়ার। যদি ইউ এর ভ্যালুটা 0 হয়, ইউ এর ভ্যালুটা যদি 0 হয় তাহলে ওয়াই এর ভ্যালুটা কি হবে, হাফ জিটি স্কোয়ার। তো দেখো টাইমের মান যখন 1 সেকেন্ড, তখন হচ্ছে তোমার ওয়াই এর ভ্যালু কত, জি বাই 2 মিটার, মানে 4.9 মিটার। ইটস এ ফিক্সড নাম্বার। টাইমের ভ্যালু হচ্ছে 2, তাহলে ওয়াই এর ভ্যালু কত, এটা আসবে তোমার 2g মিটার। তো তুমি খেয়াল করো 19.6 মিটার, মানে এইখানে তোমার খেয়াল করো এখানে তোমার কি নাই, বোঝাতে যেতে চাইছে যে একটা হ্যামার নেওয়া হয়েছে ভারী জিনিস, একটা কয়েন নেওয়া হয়েছে হালকা জিনিস, ইট ডাজন্ট ম্যাটার যে কোনটার ভার বেশি, কোনটার ভর বেশি, আর কোনটার মানে কোনটার মাস বেশি এবং কোনটার মাস কম, ইট ডাজন্ট ম্যাটার। যদি তোমার হচ্ছে তার উপর জি ছাড়া অন্য কোনো ফোর্স না কাজ করে, যদি কোনো রকম উইন্ড রেজিস্ট্যান্স না থাকে, তাহলে ভাইয়া আপনার হ্যামার যত টাইম মানে যতটুকু পড়বে একটা নির্দিষ্ট টাইম পরে, কয়েনও ঠিক ততটুকুই পড়বে। এবং এটা কিন্তু পরবর্তীতে তারা টেস্ট করেও দেখছে যে ইটস ট্রু।
সো এটা পরবর্তীতে তুমি হচ্ছে এভাবে ব্যাখ্যা করতে পারো যে এখানে ভাইয়া শুধুমাত্র ওয়াই এর ভ্যালুটা টি এর উপর ডিপেন্ড করতেছে, আর কিছু নাই, জি হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে আলটিমেটলি ভাইয়া যেহেতু ওয়াই এর ভ্যালুটা শুধুমাত্র টি এর উপরে ডিপেন্ড করতেছে, তাই আমরা এখানে তোমার ওয়াই এর ভ্যালুটা বের মানে কি বলতে পারো, এখানে তোমার জাস্ট হচ্ছে মাসের কোনো কাজ নাই, মানে ওইখানে তোমার হ্যামার বেশি কয়েন কম, ইট ডাজন্ট ম্যাটার, মানে এখানে ইন্ডিপেন্ডেন্ট অফ মাস, এটা হলো এই ফর্মুলাটার মেইন কথা, ইন্ডিপেন্ডেন্ট অফ মাস, দ্যাট ইজ দ্য মেইন কনসার্ন অ্যাবাউট দিস ফর্মুলা। যদি এইভাবে লেখা নেই, বাট তুমি চিন্তা করবো যে এখানে ভাইয়া সবাই সমান সময় সমান ডিস্টেন্স ট্রাভেল করে, মানে কি একদম ভারী কোনো জিনিসকে ফেলালেও যত হবে, হালকা জিনিসকে ফেলালেও এক্স্যাক্টলি তাই হবে, ইটস ইন্ডিপেন্ডেন্ট অফ দেয়ার মাস। নেক্সট কি আছে, নেক্সট হচ্ছে সেকেন্ড ল, দ্য গ্যালিলিওস সেকেন্ড ল, velocity gained by an object of falling freely from a fixed position, এটার হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি 0, ইনিশিয়াল ভেলোসিটি যদি 0 হয়, হ্যাঁ ইনিশিয়াল ভেলোসিটি 0, তাহলে বলছে যে ইজ প্রপোর্শনাল টু দ্য টাইম, তাহলে ভি সমান তাহলে কি থাকে, জিটি থাকে, তাই না? তা তুমি এখান থেকে কি বলতে পারো ভাইয়া, ভি এটা একটা কনস্ট্যান্ট, ভি সমান ইজ প্রপোর্শনাল টু টি, এটা বলা যায় যে ভাইয়া নর্মালি কি ভেলোসিটি হচ্ছে কিসের ফর্ম প্রপোর্শনাল, মানে ভেলোসিটি সমান যদি ইনিশিয়াল ভেলোসিটি 0 হয়, ভেলোসিটি সমান আসে জিটি, তো জি যেহেতু কনস্ট্যান্ট তাহলে ভেলোসিটি হচ্ছে টি এর প্রপোর্শনাল। এটার মানে কি, এর মানে হচ্ছে ভাইয়া ভি আর টি এর রেশিওটা ইজ আ কনস্ট্যান্ট, ভি আর টি এর রেশিওটা কি একটা কনস্ট্যান্ট, মানে প্রপোর্শনাল মানে হচ্ছে রেশিও কনস্ট্যান্ট। এটার মানে কি, এটার মানে হচ্ছে v1 টাইমের পরে যখন তোমার মানে t1 টাইমে তার ভেলোসিটি যদি v1 হয়, t2 টাইম পরে তার ভেলোসিটি যদি v2 হয়, t3 টাইম পরে তার ভেলোসিটি যদি v3 হয়, তাহলে আমাদের গ্যালিলিও যেটা বলতেছে এই রেশিওগুলো সবসময় ফিক্সড, রেশিওগুলো সবসময় ফিক্সড, v1 বাই t1, v2 বাই t2, v3 বাই t3, এই রেশিওগুলো সবসময় ফিক্সড থাকে। এবং পরবর্তীতে নিউটন আবিষ্কার করছে এই রেশিওগুলোর মান হচ্ছে জি, তো ইউ ডোন্ট নিড দ্যাট ফর্মুলা এনিমোর, বাট বিফোর নিউটন দিস ফর্মুলা ওয়াজ ভেরি ইউজফুল। কেন, ধরো তুমি চিন্তা করো যে নিউটন আসার আগে আমার কিন্তু এই ফর্মুলা ছিল না, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, ইউ ডিডন্ট হ্যাভ দ্যাট, বাট হোয়াট ইউ হ্যাড ইজ ভাই একটা ভেলোসিটি আর টাইম পরস্পরের প্রপোর্শনাল। তো তুমি মনে করো এটা জানো যে টাইমের মান যখন 1 সেকেন্ড, তুমি জানো ভেলোসিটির ভ্যালু আসে 9.8 মিটার পার সেকেন্ড, ধরো তুমি এটা হিসাব নিকাশ করে বের করছো, সো ইউ হ্যাভ ডেটা ফর 1 সেকেন্ড, হ্যাঁ। তো সেক্ষেত্রে তোমার যদি বলে কেউ জিজ্ঞেস করতে এসে যে ভাইয়া টাইমের মান যখন 5 সেকেন্ড, সেই ক্ষেত্রে ভেলোসিটি কত হবে, তুমি কি বলবা? এখন তোমার কাছে নিউটনের ল আছে, ইউ ক্যান ডু দ্যাট, বাট অ্যাট দ্যাট টাইম ইউ কুড হ্যাভ ইউজ দিস ওয়ান, যে ভাইয়া আপনার এই ক্ষেত্রে আপনি জানেন 9.8, তুমি এটা হিসাব করে বের করছো যখন 1 সেকেন্ড, তাহলে বেসিক্যালি কি হবে, এই ক্ষেত্রে তোমার হচ্ছে v2 মান বের করতে হবে যখন 5 সেকেন্ড, সো তখন তুমি কিন্তু এই ডাটা দিয়ে তোমার হচ্ছে 5 ইন্টু 9.8 বাকি সমস্ত ক্ষেত্রে ভেলোসিটিটাকে এক্সট্রাপোলেট করতে পারতে আর কি। মানে যেহেতু তোমার এখানে নিউটনের গতির সূত্রটা জানা ছিল না, তুমি কিন্তু স্টিল এইখান থেকে তুমি কিন্তু ডাটাটা বের করতে পারতা যে ভাইয়া আমি 1 সেকেন্ডেরটা বের করছি এক্সপেরিমেন্ট করে, বাকিগুলা কিন্তু আমার এক্সপেরিমেন্ট করার দরকার ছিল না, ইউ ক্যান জাস্ট ইউজ দিস ফর্মুলা just to find out the other ones before you had যে জি এর মান 9.8, ওকে, সো দ্যাট ওয়াজ আ হ্যান্ডি থিং অ্যাট দ্যাট টাইম। সো এই ক্ষেত্রে এই জন্য আমরা বলছি যে এই ফর্মুলাগুলো আমাদের কি কাজে লাগতো বিফোর নিউটন, এখন আর লাগে না। দেখো থার্ড ল কি বলছে, এখনো তোমার ইনিশিয়াল ভেলোসিটি 0, বলছে যে এর হচ্ছে পজিশন ইন এ গিভেন টাইম, সরি ডিস্টেন্স ট্রাভেলড ইজ প্রপোর্শনাল টু স্কোয়ার অফ দ্য টাইম। দেখো এটা আমরা একটু আগেও দেখছি, y সমান কি হাফ gt square, right? So half g is a constant, so you can simply say y is proportional to t square, বা y আর t square এর রেশিও হচ্ছে কনস্ট্যান্ট। এই যে y আর t square এর রেশিও কত, y আর t square এর রেশিও হচ্ছে হাফ g which is a constant। তো তুমি যদি চিন্তা করো যে ভাইয়া এটা দেখো এই t1 টাইম পরে তার ডিসটেন্স যদি h1 হয় বা y1 হয়, t2 টাইম পরে তার ডিসটেন্স যদি h2 হয়, t3 টাইম পরে যদি h3 হয়, তাহলে ভাইয়া h1 আর t1 এর স্কোয়ার, h2 আর t2 স্কোয়ার, h3 আর t3 স্কোয়ার,
এইগুলোর রেশিওগুলো সবসময় কি থাকবে, ফিক্স থাকবে। সো ইফ ইউ ক্যালকুলেট ওয়ান অফ দেম অ্যাকুরেটলি ইউজিং এক্সপেরিমেন্টাল, মানে ইউজিং অ্যান এক্সপেরিমেন্টাল ডেটা দিয়ে তুমি যদি একটা অ্যাকুরেটলি বের করতে পারো, দেন ইউ ক্যান ফাইন্ড আউট দ্য রেস্ট, ইউ ডোন্ট নিড আদার স্টাফ। ওকে, সো এটা হলো ওই সময়কার টাইম ছিল যে হচ্ছে একটা যদি তুমি ঠিক মতো বের করতে পারো, একটা টাইমে তার হাইট কতটুকু সে নামছে, দেন ইউ ক্যান ফাইন্ড আউট দ্য রেস্ট অফ দেম। সো দ্যাট ওয়াজ রিয়েলি হ্যান্ডি অ্যাট দ্যাট টাইম, যখন হচ্ছে তোমার নিউটনের ল ছিল না। আফটার নিউটনের ল কেম, ইউ কুড ডু আ লট মোর, যে ভাই ইনিশিয়াল ভেলোসিটি জিরো না হলে কি হইতো, জি এর মান কত, আর লট অফ আদার স্টাফ। সো ডান। তো এখানে দেখো আমাদের একটা তাহলে এই যে ফ্রি ফলিং অবজেক্টের জন্য আমাদের একটা ফর্মুলা দেওয়া আছে যে ফ্রি ফলের জন্য ভি সমান কি আছে, জিটি, যদি ইনিশিয়াল ভেলোসিটি জিরো ফর এ ফ্রি ফলিং অবজেক্ট ফ্রম জিরো ভেলোসিটি, তোমার হলো ভি সমান আছে জিটি, ওয়াই সমান আসবে হাফ জিটি স্কোয়ার। ইউ ডোন্ট নিড দিস ওয়ান, বাট ইউ ক্যান লিটারালি ফাইন্ড দিস ওয়ান, যেভাবে যে হাফ জি টি স্কোয়ার এভাবে লেখা যায়। তো জিটি হচ্ছে ভি এর মান, তাহলে হাফ ভিটি, এটাও লেখা যায় হাফ ভিটি, বাট ইউ ডোন্ট নিড দ্যাট। আচ্ছা, ভি স্কোয়ার সমান কি আসে, টু জি ওয়াই, এবং টিএথ সেকেন্ডের ডিস্টেন্স ট্রাভেল হচ্ছে হাফ জি টু টি মাইনাস ওয়ান। দ্যাট ইজ দ্য ওয়ান আমরা অলরেডি শিখে ফেলছি। তো আজকে আমরা এখান থেকে একটা ম্যাথই করবো, বিকজ হচ্ছে আমরা যেহেতু ওয়াই টিএথ পড়তেছিলাম, এই ওয়াই টিএথ একটা আমাদের হচ্ছে ফ্রি ফলের ম্যাথ আছে, ওই ফ্রি ফলের ম্যাথটা দিয়ে আমরা আজকে ওয়াই টিএথ এর ম্যাথটা দিয়ে শেষ করে দিব। দেখো, আ স্টোন ফলিং ফ্রিলি ফ্রম আ টপ অফ আ টাওয়ার covers 5/9 of the height of the tower in the last second. দেখো, last second, that means last 1 second. এটা খেয়াল রেখো যে লাস্ট 1 সেকেন্ডে সে টোটাল টাওয়ারের হাইটের 5/9 পার্ট গেছে। ঠিক আছে, তারপরে বলা হয়েছে যে আমাদের টাওয়ারের হাইট কত, টাওয়ারের হাইটটা কত বের করতে বলছে। তো এখানে দেখো প্রশ্নের মধ্যে ইনিশিয়াল ভেলোসিটির কথা বলা হয়নি, তো আমরা ধরে নিচ্ছি এখানে ইনিশিয়াল ভেলোসিটিটা জিরো। মানে নর্মালি বলে দেওয়া হয় প্রশ্নের মধ্যে, যদি এই প্রশ্ন একটু ভেগ ভাবে বলা আছে, বাট প্রশ্নের মধ্যে জেনারেলি বলা থাকে যে একটা বস্তুকে উপর থেকে ছেড়ে দেওয়া হয়েছে, ছেড়ে দেওয়া হলে তুমি বুঝবা ইনিশিয়াল ভেলোসিটি জিরো। যদি বলে থ্রো করা হয়েছে, ইফ ইউ সি দ্য ওয়ার্ড থ্রো, দেন ইউ উইল থিঙ্ক ইউ আছে, THROW, if you see this word throw, then there is a u. If this word is not, মানে থ্রো করলে ইউ আছে, আর যদি বলা হয় যে না একটা বস্তু উপর থেকে পড়তেছে, তাহলে তুমি ধরবা যে হচ্ছে ইউ এর ভ্যালু জিরো। ঠিক আছে, নর্মালি যদি বলা হয় একটা অবজেক্টকে ফ্রিলি ছেড়ে দেওয়া হয়েছে, তাহলে তোমার হচ্ছে কি ফলিং ফ্রিলি উপর থেকে পড়তেছে, তাহলে তুমি এখানে চিন্তা করবে যে ইনিশিয়াল ভেলোসিটি জিরো। যদি বলা হয় উপর থেকে থ্রো করা হয়েছে নিচের দিকে, থ্রো ডাউনওয়ার্ড, ডাউন থ্রো করা হয়েছে, এরকম কোনো হিন্ট তোমাকে দেওয়া থাকে, তাহলে তুমি বলবা দেয়ার ইজ এ ইউ আছে। তাহলে এখানে দেখো কি হয়েছে, দেখো একটা অবজেক্টকে আমি ইনিশিয়ালি থ্রো করে নাই, ছেড়ে দিছি উপর থেকে, ফ্রিলি ফল করা শুরু করছে, ইউ এর ভ্যালু জিরো। তো জি এর কারণে অবজেক্টটা নিচে পড়তেছে, এবং ধরো তোমার হইল টি সময় পরে, টি সময় পরে, টি সময় পরে তোমার হচ্ছে অবজেক্টটা এখানে আসছিল, যে টি সময় পরে অবজেক্টটা কি আসছিল, এই জায়গাটাতে আসছে, নিচে পড়ছে, এইচ এর মান, এইচ ডিস্টেন্স ট্রাভেল করছে। এই অবজেক্টের জন্য তুমি সিম্পলি লিখতে পারো ভাই এইচ এর ভ্যালু আসবে হাফ জিটি স্কোয়ার। কেন? কারণ ভাই টি সময় পরে সে এইচ ডিস্টেন্স ট্রাভেল করছে, এইচ শুড বি হোয়াট, হাফ জিটি স্কোয়ার। ডান। এখন বলা হয়েছে যে এইটা লাস্ট 1 সেকেন্ডে এইচ এর 5/9 অংশ ট্রাভেল করে, মানে টি সেকেন্ডের আগের সেকেন্ড যদি t-1 সেকেন্ড হয়, তাহলে t-1 থেকে টি সেকেন্ড পর্যন্ত এর যে ডিস্টেন্স ট্রাভেলড এই টাইমটাতে, যে লাস্ট সেকেন্ডে তার যে ডিস্টেন্স ট্রাভেলড, এইটা হলো 5/9h। এইটা প্রশ্নের মধ্যে দেয়া আছে। এবং দেখো তার মানে টি এর মানটা কিন্তু একের থেকে বেশি, টোটাল টাইমটা কিন্তু একের থেকে বেশি। কেন? কারণ হচ্ছে দেখো লাস্ট 1 সেকেন্ডের কথা বলা হয়েছে, সো লাস্ট সেকেন্ড, লাস্টে 1 সেকেন্ড আছে, দ্যাট মিনস টোটাল টাইম মাস্ট বি গ্রেটার দ্যান 1। এটা খেয়াল রেখো যে টাইমের মান মাস্ট বি 1 সেকেন্ডের থেকে বেশি, কারণ লাস্টে কিন্তু 1 সেকেন্ড আছে, এটা প্রশ্নের মধ্যে বলা আছে। সো লাস্ট 1 সেকেন্ডে এটা 5/9h দেয়। তাহলে তুমি বলতে পারো ভাইয়া ওয়াই টি এর ফর্মুলা কি? এটার মান হচ্ছে হাফ জি টু টি মাইনাস ওয়ান। তাহলে টি তম সেকেন্ডের জন্য ফর্মুলা ছিল এটা। তো ওয়াইটি এর মান প্রশ্নে দেওয়া আছে 5/9 অফ এইচ, এটার মান আসে হাফ জি টু টি মাইনাস ওয়ান। এবং তোমরা দেখতে পাচ্ছ যে ভাইয়া হাফ এইচ এর মানটা ছিল কি, হাফ জিটি স্কোয়ার। তাহলে তুমি বলতে পারো ভাইয়া 5/9, এইচ এর মানটা হচ্ছে হাফ জিটি স্কোয়ার, এটার মান আসে ইকুয়াল টু হাফ জি টু টি মাইনাস ওয়ান।
তো তোমাদের একটা অবজারভেশন এরকম হইতে পারে, ভাই দেখেন হাফ আর জি দুই সাইড থেকে ক্যান্সেল আউট হয়ে যায়। তাহলে দেখেন রেজাল্ট আসে 5/9t² ইকুয়াল টু 2t-1। তুমি চাইলে এখন মিডল টার্ম করে ক্যালকুলেশন করতে পারো, আমি আর মিডল টার্ম করতেছি না, আমি ডিরেক্টলি ক্যালকুলেটর এটা বসাই দিচ্ছি যে ভাইয়া 5/9 - 2 + 1। তাহলে ভাইয়া টি এর মান দুইটা আসে, একটা 3/5 সেকেন্ড আর একটা হলো 3 সেকেন্ড। 3/5 সেকেন্ড, একটা কত 3 সেকেন্ড। তো তোমরা একটা জিনিস খেয়াল করো, এই টাইমটা একের থেকে ছোট, একের থেকে ছোট, আর এই টাইমটা হচ্ছে একের থেকে বড়। তো প্রশ্নে বলছে যে লাস্ট সেকেন্ডে এতটুকু যায়, মানে লাস্টে 1 সেকেন্ড আছে। তো তার মানে টোটাল সেকেন্ড, টোটাল টাইম যদি টি হয়, দ্যাট টি শুড বি গ্রেটার দ্যান 1। সো দিস ইজ নট অ্যাকসেপ্টেবল বিকজ দিস ইজ লেস দ্যান 1। 3/5 মানে কি 0.6, একের থেকে ছোট। সো অনলি অ্যাকসেপ্টেবল টাইমের ভ্যালু হচ্ছে তোমার 3 সেকেন্ড। তাহলে তোমার টাইমের ভ্যালু তাহলে কি থাকলো? টাইমের ভ্যালু আসলো 3 সেকেন্ড বিকজ দ্যাট ইজ গ্রেটার দ্যান 1, যদি ক্যালকুলেশনে কোনো ভুল না করে থাকি। তাহলে আমাদের হাইট বের করতে হবে। হাইট বের করার জন্য টাইম ইজ এনাফ এই ক্ষেত্রে। তাহলে 1 নম্বর সমীকরণে কি দেখা যায়? টাওয়ারের হাইট হচ্ছে হাফ জি টি²। তাহলে হাফ জি এর মান হচ্ছে 4.9 আর টি² এর মান হচ্ছে 3²। তাহলে 4.9 3² কত আসে? তোমার 44.1 মিটার। জি এর মান 9.8 ধরে হাফ জি এর মান কত আসলো? 4.9। এইটা হচ্ছে আমাদের আনসার। সো আমাদের এই অঙ্কটা কিন্তু বোর্ড পরীক্ষায় অনেকবার আসছে বা মাঝে মাঝে আসে প্রায়। তো এটা খেয়াল রাখবা যে এখানে দুইটা টাইম আসে, দুইটা টাইমই পজিটিভ, বাট দুইটাই কিন্তু নেওয়া যাবে না। কেন নেওয়া যাবে না? একটা টাইম যেহেতু ভাই একের থেকে ছোট, লাস্ট সেকেন্ড যেহেতু বলছে, তার টোটাল টাইম শুড বি গ্রেটার দ্যান 1। একের থেকে বড় যে অ্যান্সারটা আসছে, উই হ্যাভ টু টেক দ্যাট ওয়ান, নট দ্য আদার ওয়ান। ঠিক আছে? দেখো তো সবার কাছে এটা ক্লিয়ার কিনা, দেখি জানাও তো আমাকে, এটা বুঝতে পারছো কিনা। যদি সবাই এটা ক্লিয়ার হয়ে থাকো, তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখতে চাচ্ছি, কারণ আগামী দিন আমাদের হচ্ছে এই ফ্রি ফল থেকে আবার আমরা করব। তা আজকে হচ্ছে তোমার ফ্রি ফল জাস্ট একটু বেসিক্যালি টিএথ যেহেতু আমরা পড়তেছি, টিএথ রিলেটেড একটা প্রবলেম আছে, এটাকে আমরা আজকের ক্লাসেই কমপ্লিট করে দিতে যাচ্ছি। নেক্সট ক্লাস থেকে আমরা ফ্রি ফলের বাকি, যেহেতু আমরা ফর্মুলা অলরেডি একবার দেখাই ফেলছি, আমরা ছোট্ট করে রিভিউ করে তারপর হচ্ছে নেক্সট ক্লাসটা আমরা আবার এখান থেকে শুরু করব। তো আশা করতেছি সবার কাছে এটা ক্লিয়ার। যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আজকে আমরা এই পর্যন্ত রাখতে চাচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের সাথে কষ্ট করে ক্লাস করার জন্য। আমাদের আর 4টা ক্লাস বাকি আছে, তারপরে কিন্তু আমাদের ক্লাস শেষ হয়ে যাবে ডাইনামিক্স। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।